আচ্ছা, তার আগে একটু কষ্ট করে এই যে একটা বক্স দেখতে পাচ্ছি। নাউনের স্যার নাউনের যে প্রকারভেদ এগুলো তো মানে এইভাবে বেশি আলোচনা হয় নাই। নাউনের প্রকারভেদ আলোচনা হয়নি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি কি আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার, ডিটারমিনার পড়ছিলাম, ডিটারমিনার পড়ে কোশ্চেন কি। ডিটারমিনার পড়েছিলাম, আমরা কিছু কোশ্চেনের সমাধান করেছিলাম, তাই তো ভাই নাকি? জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা নাউন থেকে ওই যে প্রোনাউন থেকে অনেক সময় কমন নাউন হয়ে যায়, এগুলো নিয়ে আলোচনা হয়নি। এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, ভুলে গেছেন। আমি বলি, দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এম এ ফি, মনে পড়ে না ভুলে গেছেন? ও আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, মনে করে। আচ্ছা, আমি বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউনের সামনে যদি ডিটারমিনার লিখি, তাহলে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউন সাথে সাথে সেটা কি হয়ে যায়, কমন হয়ে যায়। আমরা কনভার্টটা আলোচনা করেছিলাম, আপনারা মেবি ভুলে গেছেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা ভাই, আচ্ছা ওকে ভাই, তাহলে আসেন আমরা প্রোনাউনের তাহলে আলোচনা। স্যার আমরা আমরা ধরে নিচ্ছি যেগুলো আলোচনা হয়েছে অতটুকু যথেষ্ট। ভাই এই কথা যদি বলেন তাহলে এটা চরম বিপদ, বুঝছেন? মানে আমরা যতটুকু আলোচনা করেছি এটা যথেষ্ট যদি বলেন, তাহলে এটা খুব রিস্কি বিষয় হয়ে যায় আর কি। হ্যাঁ, আল্লাহর রহমতে বলতে পারেন কাজ চালানোর জন্য যথেষ্ট। আপনাকে আমরা যদি এ টু জেড 100-তে 100 পড়াই, তবু আমরা একদম যথেষ্ট বলতে পারবো না যে এখান থেকে শতভাগ কমন আসবে ভাই, এটা তো বোঝেন। জি স্যার। আচ্ছা আচ্ছা ভাই, ওকে, তাহলে আমরা নাউন তো দেখেছিলাম, এবার প্রোনাউন নিয়ে আলোচনা করব। তার আগে একটু খেয়াল করেন তো, আমি জাস্ট দুটো সেন্টেন্স লিখি। ধরেন আমি লিখলাম রানা হেল্পড মিম। রানা কি ভাইজান? সাবজেক্ট, তাই না? হেল্প হচ্ছে ভার্ব, মিম কি? অবজেক্ট। দেখেন তো আমরা রানারে সাবজেক্ট না বলে নাউন বলতে পারি, বলা যায়। মিমকে অবজেক্ট না বলে নাউন বলা যায়, তাই না? তাই যে দেখেন আমরা বললাম রানা মিমরে সাহায্য করছিল, এই যে রানা মিমকে সাহায্য করছে, মিম তো আর ছেড়ে দিবে না, মিমও রানারে হালকা পাতলা একটু সাহায্য করবে। তো এখানে আমরা যে কাজটা করব, দেখেন আমরা জাস্ট তাদের পজিশন চেঞ্জ করব। এবার মিমরে সামনে আনলাম, হেল্পড রানা লিখলাম। আচ্ছা, একটু খেয়াল করুন তো এই জায়গাটাতে, মিম কি ভাইয়া? সাবজেক্ট কি হিসেবে আছে? সাবজেক্ট। হ্যাঁ, নাউনটা সাবজেক্ট হিসেবে আছে। আচ্ছা, হেল্পড হচ্ছে ভার্ব, রানা এটাও নাউন, তাই তো, অবজেক্ট হিসেবে আছে। তো একটু জাস্ট খেয়াল করুন তো, আমি সাবজেক্ট হিসেবে রানারে যখন রেখেছিলাম, সেটাকে অবজেক্টে যখন বানায় ফেলছি, কনভার্ট করছি, তখন রানারে কি কানা বানানো লাগছে ভাই, না রানা রানাই আছে? আচ্ছা, মিমেরে যখন অবজেক্ট থেকে সাবজেক্ট বানাইছেন, মিমরে কি ডিম বানাই দিছেন? বানান নাই। না, কোনো মানে পরিবর্তন নাই। হ্যাঁ, যা ছিল তাই আছে। কিন্তু এবার একটু আসেন দাদা, আমরা যদি জাস্ট এইটাকে, আমরা যদি জাস্ট রানা না লিখে এখানে লিখতাম হি হেল্পড হার, খেয়াল করেন এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো ভাই? দেখেন তো আমরা সাবজেক্ট না বলে এটাকে প্রোনাউন বলতে পারি কিনা, অবজেক্ট না বলে হারটাকে প্রোনাউন বলতে পারি কিনা? পারি, তাই না? তাহলে যেভাবে আমরা রানারের পেছনে নিয়ে গেছি, এইভাবে যদি আমরা হারটাকে সামনে আনি, দেখেন তো এটা কি জীবনে সম্ভব? হার হেল্পড হি, এটা কি কোনোদিনও লেখা সম্ভব? না স্যার। সম্ভব না। তার মানে দেখেন, নাউনকে সাবজেক্ট বা অবজেক্ট যেখানেই নেন, আমাকে একটু ফিনিশ করতে দেন প্লিজ। নাউনকে সাবজেক্ট থেকে অবজেক্টে নেন বা অবজেক্ট থেকে সাবজেক্টে নেন, তার রূপের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখন আপনি এই যে হিটারে পেছনে নিয়ে গেছেন, তখন হি কি আর হি থাকবে, নাকি হয়ে যাবে হিম? আর হারটা এই পাশে এসে কি হার থাকবে ভাই, নাকি সি হবে? তার মানে আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি যে আমরা যখন নাউনকে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে নেই, তার রূপের কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রোনাউনকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইছেন, দেখেন স্থান পরিবর্তনের সাথে সাথে রূপের পরিবর্তন আসছে কিনা। অবজেক্টিভে হার ছিল প্রোনাউনটা, যেটা সাবজেক্টিভে সি হয়ে গেছে। আবার সাবজেক্টিভে হি ছিল প্রোনাউনটা, যেটা অবজেক্টিভে গিয়ে কি হয়ে গেছে, হিম হয়ে গেছে। তার মানে আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি যে নাউনকে রূপের পরিবর্তন, স্থান পরিবর্তন করলে রূপের কোনো পরিবর্তন হয় না। অন দ্য আদার হ্যান্ড, প্রোনাউন চেঞ্জেস ইটস ফর্মস, এটা ফর্মটাকে চেঞ্জ করে ফেলে যখনই আপনি এটার রূপ পরিবর্তন, মানে স্থান পরিবর্তন করবেন। দেখেন এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা? এক ভাই কথা বলতে যাচ্ছিলেন, আমি থামাই দিয়েছিলাম, এবার বলেন।
প্রশ্ন স্যার, এই যে লাস্ট একটা হার দিচ্ছে না স্যার, হ্যাঁ হ্যাঁ, এই হারটা কি প্রোনাউন হবে নাকি পজিটিভ কেস হবে? এটা এটা অবজেক্টিভ প্রোনাউন হবে। কেন হবে আমি ব্যাখ্যা দিব, জাস্ট আমারে একটু বলতে দেন, এতটুকু ক্লিয়ার কিনা তাই বলেন। হ্যাঁ, এটা কিন্তু clear। আচ্ছা তাহলে আসেন, এই যে দেখেন আপনি যেই প্রশ্ন করছেন আমাকে পড়াতে দেন, এরপর আশা করি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখেন প্রোনাউনগুলোর মানে যেই প্রোনাউনগুলো দিয়ে নর্মালি পার্সন বোঝায় সেই প্রোনাউনগুলোর ফর্ম থাকে 5টা করে। কয়টা ভাইয়া? 5টা। প্রথম যেটা, এটার নাম সাবজেক্টিভ ফর্ম। দ্বিতীয় যেই ফর্মটা, এটার নাম অবজেক্টিভ ফর্ম। এর পরেরটার নাম পজেসিভ কেস, কেউ কেউ এটাকে পজেসিভ কেস বলে, কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। 4 নাম্বারে হচ্ছে রিফ্লেক্সিভ, আর 5 নাম্বার যেটা, এটার নাম হচ্ছে ডাবল পজেসিভ। ওকে, তাহলে খেয়াল করেন, জি স্যার। ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ হচ্ছে আই, অবজেক্টিভ মি, পজেসিভ মাই, রিফ্লেক্সিভ মাই সেলফ, ডাবল পজেসিভ মাইন। এভাবে উই থেকে উই, আস, আওয়ার, আওয়ার সেলভস, আওয়ার্স। এখানে পার্থক্যটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার হলে আমরা সেলফ লিখি, তাই তো ভাই? প্লুরাল হলে কি লিখি? জি স্যার। সেলফস। এবার আসেন ইউ, নিজেই সাবজেক্টিভ নিজেই অবজেক্টিভ। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমি কেমনে বুঝবো এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, তাই তো? আচ্ছা যাবো আমরা এখানে। এটার পজেসিভ হচ্ছে ইয়োর, সিঙ্গুলার হলে ইয়োর সেলফ, প্লুরাল হলে ইয়োর সেলফস, ডাবল পজেসিভ কি? ইয়োর্স। আচ্ছা এবার আসেন থার্ড পার্সনের ক্ষেত্রে। আহা, থার্ড পার্সনটা এইখানে উঠে গেছে আর কি, সরি ভাই, এটা আমি টাইপ করতে মিস্টেক করে ফেলছি। এই যে হি, শি, দে, ইট, থার্ড পার্সন তাই না? হি থেকে হিম, হিজ, হিমসেলফ, হিজ। ওই যে এক ভাই বললো হারটা অবজেক্টিভ না পজেসিভ কেমনে বুঝবো, তাই তো? ওটারে আমরা প্রোনাউন বলবো না অ্যাডজেক্টিভ বলবো, তাই না? যাই আমি, দেখেন একটু খেয়াল করেন, এই যে হার, হার, হার সেলফ, হার্স, আর ইট তো বুঝতে পারছেন, দে থেকে দেম, দেয়ার, দেম সেলভস, দেয়ার্স। এইখানে কিছু জায়গায় আপনার কাছে একটু ঝামেলা মনে হতে পারে, সেটা হচ্ছে ইউ নিজেই সাবজেক্টিভ নিজেই অবজেক্টিভ। দেখেন দেখতে একই রকম। হিজ, এটা পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভও হয়, আবার ডাবল পজেসিভও হয়। হারের ক্ষেত্রে দেখেন এটা অবজেক্টিভ ফর্মেও হার হয়, পজেসিভ ফর্মেও হার হয়। তাহলে আমি কেমনে বুঝবো, তাই না, কোনটা কি? আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। জাস্ট এতটুকু আপনাকে কষ্ট করে আল্লাহর ওয়াস্তে টানা মুখস্থ করতে হবে। তাই আমি উপরে লিখে দিলাম TM, মানে টানা মুখস্থ, ঠাড়া মুখস্থ। আমি ধরে নিচ্ছি এগুলো আপনারা পারেন ইনশাল্লাহ, নাকি? জি স্যার। আচ্ছা, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি এগুলোর প্রত্যেকটা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখাবো, তখন আরো ক্লিয়ার হবে। দেখেন অনেকে বলতে পারেন স্যার আমি কেমনে বুঝবো এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? আসেন যাই আমরা সাবজেক্টিভ না অবজেক্টিভ। ধরেন আমি লিখলাম আই নো ইউ, অথবা লিখলাম ইউ নো মি। তো আই কি জানো? সাবজেক্ট। নোটা কি? ভার্ব। ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্টিভ ফর্ম নাকি সাবজেক্টিভ ফর্ম? ডেফিনেটলি অবজেক্টিভ ফর্ম। এবার দেখেন নো হলো গিয়ে ভার্ব, সামনে আছে ইউ, তাহলে এটা কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। তাহলে ভাই এই সেম ঘটনা ঘটবে হারের ক্ষেত্রেও, বুঝতে পারছেন তো? তো ওইখানে একটা অবজেক্টিভ আর একটা পজেসিভ। এখন দেখেন তো, আমি যদি বলি আই নো হার, এটা হলো সাবজেক্ট, ভার্ব এটা কি? অবজেক্ট। কিন্তু আমি যদি বলি আই নো হার ব্রাদার, আমি তার ভাইরে চিনি, তাহলে এবার খেয়াল করেন এটা হচ্ছে সাবজেক্টিভ, ভার্ব, নাউনের সামনে কখনোই অবজেক্টিভ বসে না, পজেসিভ বসে। তাহলে এই হারটা হচ্ছে পজেসিভ। আই হোপ আপনি আপনার প্রশ্নের উত্তর পাওয়া গেছেন। জি স্যার। আচ্ছা আমাকে যাইতে দেন, আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ব্যাখ্যা করব। হ্যাঁ, জাস্ট এতটুকুর মধ্যে বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। আচ্ছা যাক, আপনারা মৌনতা অবলম্বন করতেছেন। তাহলে এখন আমরা প্রোনাউন নিয়ে যখন কথা বলবো, এই পার্টগুলো আপনার একবারে ঠাড়া মুখস্থ করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা পারবেন ইনশাল্লাহ। ওকে, এরপরে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। দেখেন তো এই জিনিসটার নাম শুনেছেন কখনো?
জি স্যার। টু বি ভার্ব। হ্যাঁ, কেউ কেউ এটাকে টু বি ভার্ব না বলে টুটারে কেটে দেয়, দিয়ে শুধু কি বলে বি ভার্ব। সেম জিনিস। যেমন দেখেন আমার নাম হচ্ছে গিয়ে মীর জালাল, মীর জাফর বলবেন না, হ্যাঁ, মীর জালাল সুমন। এখন কেউ যদি মীর কাইটে দিয়ে আমারে শুধু জালাল সুমন বলে, সমস্যা নাই তো, জিনিস তো আমি একটাই ভাইয়া। হ্যাঁ, তো এইটাও ঠিক তাই। সুমন বলতে সমস্যা নেই। হ্যাঁ, তাও সমস্যা নাই আর কি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, বি ভার্ব গুলো তো আপনারা চিনেন তাই না? জি স্যার। এখন আমাদেরকে দাঁড়ান, যারা জিজ্ঞেস করবো তিনি উত্তর দিবেন। ওয়াসিকুর রহমান ভাই আছেন আমাদের সাথে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ওয়াসিক ভাই, আমাদেরকে কয়েকটা বি ভার্ব বলেন। স্যার এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর ওয়াজ ওয়ার। আচ্ছা, আর নাই? বি বিন বিন। আচ্ছা, মাথায় রাখেন যে বি বিন আর বিং রে বিভার্ব বলে, ও ভদ্রলোক বিভার্ব চেনে না। এখন অনেকের আতে লাগবে যে ভাই এটা কি বললেন, আমি জন্মের পরের থেকে পড়ে আসলাম, বিভার্ব হচ্ছে গিয়ে 8টা পড়ছেন না এরকম? যারা বিভার্ব 8টা পড়ছেন তাদের জন্য 2 মিনিটের নীরবতা পালন করব আমরা, ঘুমের মধ্যে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনাদের সাথে আমার এই 5টা নিয়ে কোনো দ্বিধা নাই, আমি আপনাদের সাথে একমত। এই 5টা হচ্ছে বিভার্ব। যে বিয়েরে বিভার্ব বলবে আপনি কনফার্ম থাকবেন ও ভদ্রলোক বিভার্ব চেনে না। যে বিনরে বিভার্ব বলবে সেও বিভার্ব চেনে না, আর যদি বিংরে বিভার্ব বলে সে বিভার্ব চেনেই না রে ভাই। আচ্ছা, এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো জন্মের পর থেকে দেখে আসছি, মাস্টার বলেন বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বলেন, চৌধুরী অ্যান্ড হোসেন বলেন, অল দ্য বুকস রিটেন ইন বাংলাদেশ ইন বেঙ্গলি স্পেশালি, তারা বলতেছে বি বিন বিংরে বিভার্ব বলে। শুনেছেন না এরকম? আসেন এটার একটা, এটা যে ভুল আমি প্রমাণ করে দিই আপনাদেরকে, আসেন প্রুফ করি আমরা। আচ্ছা, আর তার আগে আমার একটু ছোট্ট করে বলেন তো, এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো বি ভার্ব, এরা অক্সিলারি ভার্ব কিনা তাই বলেন? জি স্যার অক্সিলারি। অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন বলেন তো ভাই, এদের সাথে কি নট যোগ করা যায়? এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, নট যোগ করা যায়? তাহলে সিম্পল একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা বি ভার্ব তার সাথে নট যোগ করা যায়। ওকে, এবার আসেন, জীবনে কোনোদিন শুনছেননি বি নট, না স্যার। বি নট, বিং নট? শুনেছেন? শুনবেন কেমনে? হয় না তো, জীবনেও হবে না। তাহলে খেয়াল করেন, অন্তত এমিজারের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি বি বিন আর বিং এর আছে? নাই। তাহলে যে বি বিন বিং রে এমিজারের সমতুল্য বিভার্ব বলে, তার জন্য আমাদের দোয়া থাকলো। শেষ হয় নাই, আসেন আমরা আরো দেখবো। এবার বলেন তো, এমিজার ওয়াজার দিয়ে কি প্রশ্ন তৈরি করা যায়? যাই। হ্যাঁ, যায়। আমি যদি বলি এম আই রাইট, দেখেন একটা প্রশ্ন হয়ে গেছে। আমি যদি বলি আর ইউ সিক, এই যে দেখেন একটা প্রশ্ন হয়ে গেছে। আমি যদি বলি ইজ শি হিয়ার, এই যে দেখেন প্রশ্ন হয়ে গেছে। প্রশ্ন হয়েছে কিনা ভাই? তার মানে কি এমিজার ওয়াজার দিয়ে প্রশ্ন তৈরি করা যায় কিনা তাই বলেন? যায়। তাহলে মাননীয় স্পিকার, এবার আমারে কোন, আমি যদি এখানে লিখতাম বি আই রাইট, বিন ইউ সিক, বিং ইউ হিয়ার, তাহলে বলেন তো এই যে বিভার্বের যেই বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য কি আর লগে মিলে? না স্যার। মেলে না। তাহলে ক্যানাডারে বিভার্ব বললেন, ভুল বলছেন। ঠিক আছে, আসেন এবার আরেকটা বিষয় দেখবো আমরা। এতটুকু তো ক্লিয়ার ইনশাল্লাহ নাকি? জি স্যার। সমস্যা হচ্ছে ভাই, এটা এত বেশি প্রচলিত যে মানে কি বলবো, আমার আসলে খুব কষ্ট লাগে। এবার আসেন তো, এমিজ আর ওয়াজার দিয়ে কি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায়? যায় না? আমি খাইতেছি, ইংরেজি কি? ইটিং। রাইস আনলেন কি জন্য ভাই? আমি যদি বলি আমি খাইতেছিলাম, কি হবে? আই ওয়াজ ইটিং। তার মানে আপনি বুঝা ফেলাইছেন যে বিভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করা হয়, তাই না? এবার আমি যদি বলি যে আমি খাইতে থাকবো, ইংরেজি কি হবে? আপনি কি বলবেন যে সুমন ভাই আই বি ইটিং, এটা কি ফিউচার কন্টিনিউয়াস হয়েছে? বলেন হয়েছে? আমি যদি বলি আই বিন ইটিং, জীবনে হবে? এই যে আপনি যে জন্মের পর থেকে পড়ে আসলেন বি বিন বিং হচ্ছে বিভার্ব, ভুল পড়ছেন না? বুঝতেছেন তো? এই আপনার আমার এরকম চরম চরম ভুলের ক্যাপসুল খাওয়ায়। এবার আসেন, বি
জীবনেও বিভার্ব না, তবে হ্যাঁ আপনি বি কে বিভার্ব বানাতে পারবেন যদি এর সামনে একটা অক্সিলারি থাকে। যেমন জি স্যার। আই উইল বি ইটিং রাইস। তাহলে এখন আপনারাই বলেন এটা কি শুধু বি নাকি উইল বি? উইল বি। তাহলে আপনি যে বি পড়ে আসছেন আপনি ভুল পড়ছেন না, আংশিক হলেও ভুল পড়ছেন। একইভাবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বা সকাল থেকে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়তেছে, কি হবে? আপনি কি বলবেন ইট বিন রেইনিং সিন্স মর্নিং? বলেন তো আপনি কিভাবে লিখবেন ইট বিন রেইনিং সিন্স মর্নিং? না। জীবনেও হবে না। তাহলে বিনের আগে আপনার কি লিখতে হবে? তাহলে ভাই যে শুধু বিনের বিভার বলে সে কি ঠিক বলে? বলে না, সে ভুল বলে। তাহলে মাথায় রেখেন অ্যামিজার ওয়াজার এই 5টা ফিক্সড বিভার্ব, এর বাহিরে অক্সিলারি যুক্ত যত বি আছে সবাই বিভার্বের সমতুল্য। সেটা কি? শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি। ইচ্ছা শেষ। এবার আসেন বিন, শুধু বিন না কিন্তু, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। বোঝা যাচ্ছে দাদা? এইবার আসেন শুধু বিং জীবনেও বিভার্ব না। এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। এখন খুবই দুঃখ লাগে, আমি দেখেছি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম, বিভার্ব কয়টা? অপশনে উত্তর থাকে 8টা, আমাদেরকে 8টা দিতে হয়। যারা 8টা দেয় তারা ভুল লেখে। এমন কিছু করার নাই, যদি কয়টা আসে তাহলে আপনিও 8টা লিখেন, কারণ যে দেবতা যেই ফুলের পূজা পছন্দ করে তারা সেই ফুল দিয়েই পূজা দেয়া লাগে। তা আমাদের দেশের কোশ্চেন সেটার দেবতা যারা আছে তারা এই ভুলটারই রুল বানায় গুল মারে, এবং আমরা সেটারে ছোটবেলা থেকে মূল ধরে মুখস্থ করে আসছি, কিন্তু আসলে জিনিসটা ভুল। তাহলে মাথায় রেখেন অ্যামেজার ওয়াজার ইটস ওকে, নো প্রবলেম উইথ দ্যাট, এগুলো বিভার্ব। আর এই 3টারে বিভার্ব বলতে গেলে কি করতে হবে? বিয়ের সাথে কি থাকবে? অক্সিলারি থাকবে। বিনের সাথে অক্সিলারি থাকবে, বিং এর সাথে অক্সিলারি থাকবে। তাহলে এবার তাহলে বিভার্ব চিনলাম তোমরা নাকি? এখন বলেন তো ভাই, মাস্ট এটা কি বিভার্ব? দেখেন তো অ্যামেজার ওয়াজার এই 5টার মধ্যে আছে মাস্ট? সাবরিনা বলেন, সাবিনা বলেন। আচ্ছা স্যার, এই যে দেখেন মাস্টটাকে কিন্তু আমরা অ্যামেজার ওয়াজার এর মধ্যে পাই নাই। এই মডেল তো ভাই আমরা এটাকে বিভার্ব বানাতে যাচ্ছি। তাহলে খেয়াল করেন এই 5টার বাইরে যদি বিভার্ব বানাতে চান তাহলে বি যুক্ত করতে হবে। যোগ করেন। শুধু মাস্ট হচ্ছে মডেল, খেয়াল করেন কিন্তু শুধু মাস্ট কি মডেল, সাথে বি যুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? টু বি। একইভাবে আপনি যদি শুধু হ্যাভ বলেন এটা হ্যাভ ভার্ব, যদি শুধু হ্যাজ বলেন এটাও হ্যাভ ভার্ব, কিন্তু যখন লেখছেন হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো কি ভার্ব? শুধু বিন কিন্তু বিভার্ব না। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা মাশাআল্লাহ, ক্লিয়ার সানসিল্ক সব হবে। এবার আসেন দেখেন তো, আপনারা এই জিনিসটার নাম শুনেছেন? জেরান্ড। জেরান্ড কি জিনিস? জেরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা কোন একটা সেন্টেন্সে নাউনের কাজ করে। এটা মানে আমরা সবাই জানি আইএনজি যুক্ত ভার্ব যদি কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসেও দেখাইছিলাম। এই পাখি ডাকতেছে কার বাসায়? জাহিদ ভাইয়ের বাসায় নাকি? আচ্ছা খেয়াল করেন, এটা লাস্ট ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের আরেকবার মনে করাই দিই। ধরেন আমি লিখলাম এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড। হ্যাঁ এটা ভার্ব। তাহলে ভার্বের আগে কি থাকে ভাইয়া? সাবজেক্ট থাকে। সাবজেক্ট হওয়ার যোগ্যতা আল্লাহ 2টা পার্টস অফ স্পিচ দিয়েছে, একটা নাউন আর একটা প্রোনাউন। এখন দেখেন তো প্রোনাউনের তালিকায় কি এক্সারসাইজ পড়ছেন? পড়েন নাই, পড়েন নাই। তার মানে এটা কি প্রোনাউন না? প্রোনাউন না হলে এটা কি নাউন। এইবার আমি যদি এইভাবে লিখি, দেখেন সুইম মানে হলো সাঁতার কাটা, এটা একটা ভার্ব। এবার এর সাথে আইএনজি যোগ করে আমি লিখলাম সুইমিং ইজ গুড ফর হেলথ।
খেয়াল করবেন এখানে ভার্ব কোনটা বাবা? ইজ। ভার্বের সামনেরটার নাম কি? সাবজেক্ট। সাবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। নাউনের তাহলে আইএনজি যুক্ত ভার্ব কি নাউনের কাজ করেছে? করেছে। তাহলে বাবা এটার নামই হলো জিরান্ড। আশা করি এতটুকু ক্লিয়ার। স্যার আরেকটা প্রশ্ন আছে, সব জিরান কিন্তু স্যার নাউন। সব জিরান্ড নাউন, কিন্তু সব নাউন জিরান্ড না। ওকে, আচ্ছা, এতটুকু যদি সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের প্রোনাউন করার জন্য যে বেসিক প্রয়োজন। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় পার্টিসিপল হয়ে যায়। ভার্বের সাথে আইএনজি যোগ করার পর শুধু পার্টিসিপল বলা যাবে না, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আপনি যদি ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেলেন, আর যদি সেই আইএনজি যুক্ত ভার্বটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, তখন তাকে পার্টিসিপল বলা হয়। আজকের ক্লাসে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব নিয়ে কথা বলার সুযোগ নাই। ওকে, তাহলে মাথায় রাখেন, আমাদের অনেক ভাইরা শুধু পড়ে আসছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ভাইরে, পার্টিসিপল অ্যাডজেক্টিভেরও কাজ করে, আবার অ্যাডভার্বেরও কাজ করে। আমার সাথে ক্লাস হলে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা অন্তত এতটুকু তো শিওর যে ভার্বের সামনে সাবজেক্ট হিসেবে নাউন বসে, যদি নাউনের কাজটা আইনজি যুক্ত একটা ভার্ব করে তখন তাকে আমরা জিরান্ড বলবো। ওকে, আসেন তাহলে এখন আমরা একটু দেখব এই যে এই বক্সটা মনে আছে না ভাই? এদেরকে যেন কি বলা হয়? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট সাবজেক্টিভ প্রোনাউন, তাই না? এদেরকে কি বলা হয়? অবজেক্টিভ প্রোনাউন। এদেরকে প্রোনাউন বলা যাবে না, এরা হচ্ছে পজেসিভ কেস অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ না, উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ ভাই। হ্যাঁ, তাহলে খেয়াল করেন এখানে প্রোনাউন কোনটা? সাবজেক্টিভটা। প্রোনাউন কোনটা? অবজেক্টিভটা। প্রোনাউন কোনটা? রিফ্লেক্সিভটা। প্রোনাউন কোনটা? ডাবল পজেসিভটা। তার মানে এখানে একটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে। এই 5 নাম্বার ফর্মের মধ্যে শুধু 3 নাম্বার ফর্মটাই হলো অ্যাডজেক্টিভ, বাকি ফর্মগুলো কি? প্রোনাউন। আচ্ছা, এখন আমরা এই সাবজেক্টিভ গুলো কোথায় বসে তার ব্যবহার দেখব। আপনারা চাইলে এক নজরে সাবজেক্টিভ গুলো দেখে মুখস্থ করে নিতে পারেন। আই হোপ এগুলো অটো মুখস্থ আছে, মুখস্থ করতে হবে না। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা এখন কিছু প্রশ্নের উত্তর দেখব। তার আগে আমরা দেখব এখন যে সাবজেক্টিভ প্রোনাউন এর ব্যবহার কোন কোন জায়গাগুলোতে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয় সেটা আমরা এখন দেখব। আচ্ছা, নাম্বার 1 মাথায় রাখবেন, সব ভার্বের পূর্বে। দুনিয়ার যত ভার্ব আছে সব ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসে। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, একসাথে দুটো শিখি আমরা। হ্যাঁ, এটা আমি মুছা ফেলি। সাবজেক্টিভের ব্যবহার এই পার্শ্বে আমরা দেখব অবজেক্টিভের ব্যবহার। আমরা এখন দুটো প্রোনাউনের ব্যবহার দেখতেছি, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর একটা অবজেক্টিভ প্রোনাউন। আসেন তাহলে আমরা একটু দেখে নেই। মাথায় রাখবো আমরা সাবজেক্টিভ প্রোনাউন দুটো জায়গায় বসে। নাম্বার 1 সকল ভার্বের পূর্বে, আর নাম্বার 2 বি ভার্বের পরে। এখন কেউ যদি বলে স্যার আমি তো বি ভার্ব চিনি না, ওর খবর আছে ভাই, কারণ বি ভার্ব কি জিনিস আমরা অলরেডি দেখছি। আচ্ছা, এখন যদি বলেন যে ভাই অবজেক্টিভ কোথায় বসে, মাথায় রাখবেন বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে, আর 2 নাম্বার প্রেপোজিশনের পরে। এটা মুখস্থ করে দেন।
এটা মুখস্থ করবেন আপনারা, এক্ষুনি মুখস্থ করবেন। হ্যাঁ, মুখস্থ হয়ে গেলে আওয়াজ দিবেন। হয়ে গেছে, মাশাআল্লাহ, আপনারা তো বস। এই যে রেডমি 10C, আপনার নাম কি ভাই? ভাই না বোন বুঝতেছি না তো। রমজান রমজান ভাই, বাহ মাশাআল্লাহ, রমজান মাসে রমজান ভাইয়ের সাথে আমরা ক্লাস করতেছি, ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে এতটুকু তো ক্লিয়ার, মনে আছে তাই না? আচ্ছা বলেন তো তাহলে সাবজেক্টিভ কোন কোন জায়গায় বসতেছে? সব ভার্বের পূর্বে আর বি ভার্বের পরে। আর অবজেক্টিভ বি ভার্ব ছাড়া। বলেন তো বি ভার্ব ছাড়া কেন? কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ বসে, তাই বি ভার্ব ছাড়া যত ভার্ব আছে সবার পরে অবজেক্টিভ বসে, প্রিপোজিশনের পরেও অবজেক্টিভ বসে। আচ্ছা আসেন তাহলে এবার আমরা একটু প্রশ্ন উত্তর সমাধানে চলে যাই। দেখেন এখানে একটা প্রশ্ন দেয়া আছে, যেটা আপনার IFIC ব্যাংকে এই প্রশ্নটা আসছিল সাইড বাই সাইড। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2013 সালের ভর্তি পরীক্ষায় আসছিল, প্লাস কয়টা চাকরির পরীক্ষা এরকম কোশ্চেন আসছে। দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড আ স্কোর অফ 20। বলেন এটা উত্তর কি হওয়া উচিত? আচ্ছা আসেন, হ্যাড একটা কি বাবা? হ্যাড হচ্ছে একটা ভার্ব। তো আমরা জানি ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। হিমসেলফ কি সাবজেক্টিভ না, তাই কাটা। মিও সাবজেক্টিভ না, কাটা। হিমো সাবজেক্টিভ না, কাটা। তাহলে খেলা হচ্ছে এর সাথে। তাহলে দেখেন দ্য ক্যাপ্টেন, জয় অ্যান্ড আই, এখানে তিনজন ব্যক্তির কথা বলা হচ্ছে। ক্যাপ্টেন, জয় এবং আমি, আমাদের তিনজনেরই হ্যাড ছিল, কি ছিল? স্কোর অফ 20, 20 রানের স্কোর ছিল। বুঝা যাচ্ছে তো বাবা? এটা কেমনে হইলো? ওই যে আমরা একটু আগে বলছি, সব ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। আচ্ছা এবার আসেন, বলেন এটা সঠিক উত্তর বলতে পারলে বস। এটা 90% স্টুডেন্ট এটার উত্তর ভুল করে। 90% রং আনসার দেয়। দেখি আপনারা সেই 90%-এর দলে নাকি 10%-এর দলে? স্যার হি হবে, হ্যাভ হি। কোনটা? কত নাম্বার? বি। মানে বরিশালের বি দিছেন? হয় নাই। আপনি আর উত্তর বলবেন না, এবার জুবাইর হোসেন বলবে। জুবাইর হোসেন ভাই বলেন কোনটা হবে? শুড বি হিম। এই তো সাব্বাস, বাবার বেটা আব্বাস। এটাও হয় নাই। এবার কে বলবে? রমজান আর সাবিনা বলবেন। বাকি আছে দুইটা, লালটা না কালাটা, কোনটা হবে? সিও হয় নাই, বাকি হচ্ছে ডি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কেন হবে না, তাই না? আপনাদের কি মনে আছে যদি কোনো ভার্বের সাথে বি থাকে সেটা কি হয়ে যায়? টু বি ভার্ব। টু বি ভার্বের পরে সাবজেক্টিভ লাগে। এখানে কি সাবজেক্টিভ আছে? না, তাই এটা রং। এবার আসেন, শুড হ্যাভ। আচ্ছা ভাই আমরা পড়ছিলাম এম ইজ আর ওয়াজ আর, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। এই পাঁচটার বাইরে কি হতে হয়? বি। এখানে কি শুড হ্যাভ আছে? মানে এখানে কি বি আছে? নাই। আর কি থাকতে হয়? বিন। এখানে কি শুড হ্যাভ বিন আছে? নাই। আর কি থাকতে হয়? বিং। তিনটার একটাও না, এটা তো বি ভার্বই না। তাহলে আপনি এখানে হি লিখবেন কেন? এখানে তো হি লেখা যাবে না। বুঝছেন তো? জি স্যার। আচ্ছা এবার আসেন, শুড হ্যাভ বিন, বিন আছে তাই এটা বি ভার্ব। বি ভার্বের পরে সাবজেক্টিভ বসে, এখানে অবজেক্টিভ দেয়া, তাই এটা হবে না। সো উত্তর হচ্ছে নান অফ দা অ্যাবাভ। আচ্ছা আসেন তাহলে এবার আমরা পরেরটাতে যাই। উই কান্ট ফলো এনিবডি উইদাউট। এটা আমাদেরকে বলবেন রমজান ভাই। উত্তর কি বলেন রমজান সাহেব? এটা স্যার হবে যে আপনার উইদাউট হি, বি। বি হবে তাই না? গুড। হয় নাই। ওরে হিম হবে। ওরে পোলাপাইন.com, আমি না বললাম প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, আর বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে অবজেক্টিভ বসে। ভুলে গেছেন তাই না? আচ্ছা তাহলে এটা কি হবে? হিম। আল্লাহ 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 আল্লাহ, এটা আমার গালতিসে মিস্টেক হয়ে গেছে।
এই যে আমি তো সবসময় বলি এটা আমার বইয়ের দোষ, মনোযোগটা মনে হয় বইয়ের দিকে আসিল। হ্যাঁ, কি বুঝতেছে? এই জন্য এটা এটা ভুলে আমি হিজ লিখতে গিয়ে হিম লিখে ফেলছি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বাবা। আচ্ছা, তাহলে দেখেন উইদাউট একটা কি রে বাবা, প্রিপোজিশন না? আপনারা পড়েন নাই যে উইথ, উইদিন, উইদাউট, অ্যাট, অ্যাবাউট, অ্যাবাভ, ফর, স্যার এগুলো কি শখে নাই? ফ্রম, এই তো প্রিপোজিশন। এগুলো প্রিপোজিশন তো আমি লিখে দিই নাই। প্রিপোজিশনের পরে যে প্রোনাউন থাকবে তার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। প্রিপোজিশন চিনেন না আপনারা? আল্লাহ, এদিকে কয়েকটা, Demonstrative pronoun না না ডেমনস্ট্রেটিভ কেন হবে? উইদাউট কি তাই বলেন? preparation টা তাহলে প্রিপোজিশনের পরে যেই প্রোনাউন থাকবে তার কি লিখতে হবে আপনাকে? অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। ওকে, this আচ্ছা এবার বলেন এটা কি হবে? me হবে। এই তো ধন্যবাদ। হি কেম হিয়ার ফর, এই যে দেখেন ফর একটা প্রিপোজিশন। সো আমার এরপরে অবজেক্টিভ লাগবে। আই সাবজেক্টিভ কাটা, মাই পজেসিভ কাটা, মাই সেলফ রিফ্লেক্সিভ এটা আরো কাটা। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে মি। চলবে ইনশাল্লাহ? জি স্যার। আচ্ছা, এইবার আসেন, তাহলে আমরা আরেকবার বলি। সব ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসে। যেমন আপনি বলতে পারেন ইউ অ্যান্ড মি উইল গো, সরি, ইউ অ্যান্ড মি উইল গো। এটা মকসুদুল ইসলাম ভাই, এটা রং নাকি রাইট বলেন? ইউ অ্যান্ড মি উইল গো, তুমি আর আমি যাব। এটা তো আই হওয়ার কথা। এই তো সাব্বাস, ধরে ফেলছেন। সব ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসে। এখানে দেখেন উইল গো একটা ভার্ব, তাহলে আমি এখানে মি লিখতে পারবো না, আমাকে কি লিখতে হবে? আই। আই লিখি। আর বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ। তাহলে বলেন তো আমি ইট ইজ আই লিখবো নাকি ইট ইজ মি লিখবো? It is me. ইট ইজ মি বলা যাবে না, ওরে মায়ের পেটের খালাতো ভাই। ইজ একটা কি ভার্ব? বি ভার্ব। আপনি স্পোকেন ইংলিশে বলেন সমস্যা নাই, ইটস মি, ইটস মি, সমস্যা নাই। আপনি যখন ফর্মাল রাইটিং এ আসবেন তখন আপনাকে বি ভার্বের পরে কি লিখতে হবে? আই। সাবজেক্টিভ। আই না, এখানে হিও হইতে পারতো, সিও হইতে পারতো, আপনার সাবজেক্টিভ দরকার। ওকে, আর আমরা বললাম বি ভার্ব ছাড়া যত ভার্ব আছে এরপরে আমরা কি লিখবো? অবজেক্টিভ। প্রিপোজিশনের পরে কি লিখবো? অবজেক্টিভ। Object আসেন এইখানেই আমি আরেকটা রুল লিখে দেই। বোঝা গেছে তো ভাই? একটা স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ। আমি এখানে আরেকটা রুল লিখবো, চাচ্ছি তিনটা একসাথে থাকুক। দেখেন তো লেখা দেখা যায়? জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা তাহলে খেয়াল করেন। এখন আমরা দেখব পজেসিভ কেস। কেউ কেউ এটাকে বলে পিসি, মানে প্রিয়াঙ্কা চোপড়া না, কিন্তু পজেসিভ কেস। কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার দেখব। নাম্বার 1, নাউন বা জেরান্ড। এখন যদি প্রশ্ন করেন যে দাদা জিরান্ড আবার কি জিনিস, তাহলে খুব কষ্ট লাগবে। আমরা একটু আগে বলছি জিরান্ড হচ্ছে আইনযুক্ত ভার্ব যেটা নাউনের কাজ করে। নাউন বা জিরান্ডের পূর্বে পজেসিভ বসে। 2 নাম্বার, এই জায়গাটাতে আমাদের ভাই বোনেরা চরম ভাবে কট খায়। দেখি আপনারা কট খান নাকি টক খান। সেটা হচ্ছে প্রেপোজিশন ও নাউন বা জিরান্ডের মধ্যবর্তী স্থানে পজেসিভ বসে। দ্বিতীয়টা মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাই না? আমি ব্যাখ্যা করতেছি, দাঁড়ান।
আচ্ছা, তাহলে দেখেন এটাকে আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সাথে। দেখেন 2 নাম্বার রুলটা আমি ব্যাখ্যা করতেছি ছবি এঁকে। বলেন তো সামনে কি থাকবে ভাইজান? প্রিপোজিশন থাকবে। আচ্ছা, মাঝখানে কি থাকবে? একটা প্রোনাউন থাকবে। এর পরে কি থাকবে ভাই? নাউন বা জিরান্ড থাকবে। তাহলে খেয়াল করেন, এটাই আমি বলছি যে প্রিপোজিশন এবং নাউন অথবা জিরান্ড এর মধ্যবর্তী স্থানে যদি কোনো প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটাকে আপনি কি করবেন? পজিটিভ প্রোনাউন বলে। আচ্ছা, এই দুইটা রুল একটু দেখে নেন ভাই, মুখস্থ করেন প্লিজ। আচ্ছা, ধরে নিচ্ছি হয়ে গেছে। এইবার দেখেন তো ভাইরা বোনেরা, খেয়াল করেন তো, ফর জানে একটা কি দাদা? প্রিপোজিশন। প্রিপোজিশন। তাহলে ব্রাদার জানি একটা কি? আপনারা কি ভুলে গেছেন? সামনে প্রিপোজিশন, পেছনে নাউন বা জিরান্ড থাকলে মাঝখানে যেই প্রোনাউনটা থাকে তার কি হয়? এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। তাহলে কোনটা দিবেন? মাই। মাই। মাইসেলফ। এই কাম সারি ফেলাইছে, এই লোক তো মরে গেলে আর বাঁচবে না রে। মাইসেলফ করতে আসলো। আমরা বললাম সামনে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন আছে, পিছনে নাউন বা জিরান্ড, এই যে নাউন আছে, তাহলে মাঝখানে কি হবে? পজিটিভ হবে। মাইসেলফ তো আনবো আমরা, ওয়েট করেন, মাইসেলফের কাজও আসবে, তবে এখানে মাইসেলফ হবে না, এখানে মাই হচ্ছে। আচ্ছা ধরেন অপশনে ব্রাদার নাই, বলেন তো তাহলে উত্তরটা কি হইতো? মি। এই তো ধন্যবাদ, কারণ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ বসে, সেক্ষেত্রে মি হইতো। কিন্তু ব্রাদার আসার কারণে আপনি তো আর মি ব্রাদার বলতে পারবেন না, আপনারা কি বলতে হবে? মাই ব্রাদার। ওকে, বলেন তাহলে এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, এত সময় লাগার কথা না তো। এই নাম্বার মি। কি হবে বাবা? কি হবে? আচ্ছা, এটা কি বলেন তো? সিঙ্গিংটা জিরাট। কি রে ভাই? এটা একটা জিরান্ড। আমি আপনাদের একটু আগে লিখে দিলাম, ভুলে গেলেন যে নাউন বা জিরান্ডের পূর্বে পজেসিভ বসে, ভুলে গেছিলেন না? তাহলে এই যে জিরান্ড আছে, সি হবে দেয়ার। উই এনজয়েড দেয়ার সিঙ্গিং, আমরা তাদের গান উপভোগ করেছিলাম। আচ্ছা, এই দেয়ারের সাথে দেয়ার্স এর পার্থক্য কি বাবা? জি ধন্যবাদ, এটা হচ্ছে পজেসিভ, আর এইটার নাম হলো ভাই ডাবল পজেসিভ। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই ডাবল পজেসিভ কেন? জাস্ট ধাপে ধাপে আমি সামনে গিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিব, ব্যাখ্যা করব কেন এটার নাম ডাবল পজেসিভ। ওকে, আচ্ছা এইবার বলেন তো কি হওয়া উচিত? আচ্ছা আসেন, তাহলে আমরা সাবজেক্টিভের ব্যবহার দেখেছি, অবজেক্টিভ দেখা শেষ, পজিটিভ দেখা শেষ। তাহলে ভাই আমরা দেখলাম কারে কারে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ শেষ। এই যে সাবজেক্টিভ শেষ, অবজেক্টিভ শেষ, পজিটিভ শেষ, তাহলে বাকি থাকলো কোনটা? রিফ্লেক্সিভ। বলেন তো রিফ্লেক্সিভ কি দেখে চেনা যায়? আচ্ছা মাথায় রেখেন, যে ভদ্রলোক সেলফ এবং সেলফস দেখে রিফ্লেক্সিভ চিনে, ও আসলে রিফ্লেক্সিভ চিনেই না। এখন একটু অদ্ভুত মনে হচ্ছে না আমার কথাটা শুনে, যে ভাই আপনি কি মজা মজা করতেছেন আমাদের সাথে? আমরা তো আজীবন জেনে আসলাম যে রিফ্লেক্সিভ হলে সাথে কি থাকা লাগে? সেলফ থাকতে হয়, তাই না? আসেন আমরা দেখবো ধাপে ধাপে, ধাপে ধাপে দেখবো আমরা, আসেন আসলে তাই কিনা, চলেন দেখি। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ শেষ করছি। এইবার আমাদের পালা হচ্ছে রিফ্লেক্সিভের। আচ্ছা, রিফ্লেক্সিভ নিয়ে বলার আগে আমি আপনাদেরকে একটা শব্দ বলি, দেখেন তো এই শব্দটা কখনো শুনেছেন?
রিফ্লেকশন। রিফ্লেকশন শোনেন নাই? এই যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা রিফ্লেকশন দেখতে পাই। রিফ্লেকশন মানে কি ভাই? প্রতিবিম্ব। প্রতিবিম্ব। আচ্ছা, আমরা আয়নার সামনে দাঁড়ালে কার কার রিফ্লেকশন দেখি ভাই? নিজের দেখেন? আপনাকে প্রেম নাই। আমি আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে আমার বউরে দেখতে পাই। জায়গাটা মজা করছিলাম আর কি। আসলে আয়নার সামনে দাঁড়ায় অন্য কাউরে দেখলে বুঝবেন আপনারা। পাশে থাকলে দেখা যায়, পাশে থাকলে দেখা যায়, পিছে থাকলেও দেখা যাবে। আচ্ছা, এটা জোক ছিল ভাই। আচ্ছা আসেন, ওই যে আয়নার সামনে যে দাঁড়ায় সে তাকেই দেখে না, তাকে না দেখলে তার রিফ্লেকশন হচ্ছে না। যদি রিফ্লেকশন হয় তাহলে রিফ্লেক্সিভ হবে, আদারওয়াইজ রিফ্লেক্সিভ হবে না। আচ্ছা, আপনারা মোগলি কার্টুনটা দেখছেন? মোগলি দা জাঙ্গল বুক দেখছেন? মোগলি নামে একটা ছেলে থাকে, সে হচ্ছে বিভিন্ন জন্তু জানোয়ার পশু পাখির সাথে বেড়ে ওঠে, একটা বাঘের সাথে তার শত্রুতা থাকে। এই কার্টুনটা দেখেন নাই না? মনে পড়ে না? না, আচ্ছা দেখেন, মোগলির হাতে এরকম একটা লাঠি থাকে, দেখছেন কখনো? এটাকে বলা হয় বুমেরাং। কি বলা হয়? বুমেরাং। ইংরেজি স্পেলিং হচ্ছে বুমেরাং। বুমেরাংয়ের একটা বৈশিষ্ট্য হলো গিয়ে, বুমেরাংটাকে আপনি একটা মাথা ধরে যদি ছুঁড়ে মারেন নির্দিষ্ট অ্যাঙ্গেলে আর কি, ওটা শেষ মাথায় গিয়ে আবার ঘুরে আপনার ঠিক হাতে চলে আসবে। ওকে, এটা হচ্ছে বুমেরাংয়ের একটা বৈশিষ্ট্য। তাহলে বুমেরাং মানে কি? কাজ করবে যে, আমি ছুঁড়ে মারবো আবার সেটা আমার কাছে আসবে। হ্যাঁ, বুমেরাং মানে হচ্ছে কাজ করতেছেন যিনি, ফলটা ভোগ করবে কে? উনি। ওই রিফ্লেক্সিভ প্রোনাউন হলে বুমেরাং হইতে হয়। বুমেরাংটা কি? একটা অড উদাহরণ দিই, শুনে একটু মানে অদ্ভুত লাগতে পারে। ধরেন আমি ছোট মানুষ, আমার বয়স বেশি না, মাত্র 6 বছর বা 7 বছর বয়স। আমি করছি আমার এক ফ্রেন্ডরে ইচ্ছা মতো বকা দিয়ে গাছে উঠে গেছি। এখন আমার ফ্রেন্ড যদি গাছের নিচে দাঁড়ায় আমার এইভাবে থুতু দেয়, বলেন তো থুতু কি ওর লাগবে না আমার নিজের গায়ে লাগবে, নাকি ওরই গায়ে লাগবে? যে থুতু দিবে তার গায়ে লাগবে না? তাহলে এটা অনেকটা বুমেরাং হচ্ছে কিনা বলেন? তাহলে মাথায় রাখবেন, রিফ্লেক্সিভ হওয়ার জন্য বুমেরাং হইতে হয়। বুমেরাং বলতে কি বোঝাচ্ছি আমরা? সাবজেক্ট কর্তৃক কৃত কাজের ফল সাবজেক্ট নিজে ভোগ করলে প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম বসে। অর্থাৎ কাজ করে যে, যে না বলে আমরা একটু যিনি বলি। হ্যাঁ, অর্থাৎ কাজ করেন যিনি, সে কাজের ফল ভোগ করেন তিনি। তাহলে ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন হওয়ার শর্ত কি? ধরে নেন আমাদের জোবায়েদ ভাই, হ্যাঁ জোবায়েদ ভাই আছেন না? হ্যাঁ, জোবায়েদ ভাই জীবিত না বিবাহিত আমি জানি না, কিন্তু আমি ধরে নিলাম আমাদের জোবায়েদ বিবাহিত মানুষ, সে জীবিত নাই। এখন ধরে নেন ভাত খায় জোবায়েদ ভাই, রান্না করে ওয়াইফ, তাহলে কি রিফ্লেক্সিভ হবে? হবে না। জোবায়েদ ভাইয়ের বউয়ের সাথে জোবায়েদ ভাইয়ের ঝগড়া হয়েছে, বলছে যে তুই খেলে পরে তুই রান্না করে খাবি, আমি তোর রান্না করে দিতে পারবো না, কথার কথা আর কি। তো এইবার দেখেন রান্না করতেছে জোবায়ের ভাই, খাচ্ছে নিজেই, বউরেও খাইতে দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? রিফ্লেক্সিভ হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন ধরেন আমি বললাম যে আই হেল্পড, বাংলা কি ভাই? আমি সাহায্য করেছিলাম। এবার আমি লিখলাম হিম অর হিমসেলফ, বলেন তো কোনটা হওয়া উচিত? এই যে দেখেন এই বাক্যে সাহায্য করছে কে? আমি। সাহায্য কি আমি পাইছি? পাই নাই, পাইছে আরেকজন। তাহলে নর্মাল নিয়ম, ভার্বের পরে অবজেক্টিভ বসে, এটা কারেক্ট, হিমসেলফ লেখা যাবে না। কিন্তু আমি যদি এইভাবে বলতাম যে আই হেল্পড মি, আই হেল্পড মাইসেলফ, এই বাক্যে হেল্প করছে কে দাদা? আমি। হেল্প কি আরেকজন পাইছে নাকি আমি নিজেই পাইছি? তাহলে দেখেন আমি বললাম যে আমি আমাকে সাহায্য করেছিলাম বা আমি নিজেকে সাহায্য করেছিলাম। সাহায্য করেছিলাম আমি,
সাহায্য তাহলে পেয়েছে কি? আমি তো পেয়েছি নাকি? তাহলে এই বাক্যে দেখেন তো কাজ যে করতেছে ফল সেই ভোগ করছে কিনা। জি স্যার। তাইলে ভাই এখন আর বললেন না যে ভার্বের পরে অবজেক্টিভ বসে, কিচ্ছু করার নাই। নিয়ম হচ্ছে যিনি কাজ করবে যদি তিনি ফল ভোগ করেন তাহলে আপনাকে আমারে কি লিখতে হবে? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ লিখতে হবে। আশা করি বুঝছেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আসেন আমরা একটু সমাধান করি। এবার দেখেন তো, সাবিহা হেল্পড, আই, মি, মাইসেলফ, মাইন, কোনটা হবে? এ খোদা, এই লোকটা কি বলে রে, মাইসেলফ কি জন্য হবে? আমি কি সাবিহা? সাবিহা নাকি? খেয়াল করেন, এখানে বললাম সাবিহা সাহায্য করছিল, কারে করছিল? আই, মি, মাই, মাইসেলফ। এখন দেখেন হেল্প করছে কে? সাবিহা। সাবিহা। পাইছে কে? সাবিহা। সাবিহা পাইছে। মি হবে মি। তাহলে বুঝতেই পারতেছেন সাবিহা পায় নাই তো, কাজ করছে একজন, ফল ভোগ করতেছে আরেকজন, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে না। কিন্তু দাদা যদি বলি যে আমি, এইবার দেখেন তো আই, মি, মাই, মাইসেলফ সবগুলো কার থেকে আসছে? আই থেকে আসছে কিনা? আই থেকে আসছে। এই যে, তাহলে রিফ্লেক্সিভ হবে, তাই তো ভাই? জি স্যার। আচ্ছা, এবার বলেন এখানে কোনটা হবে? স্যার এখানে মি হবে। এই তো ধন্যবাদ। দেখেন সে নুডলস রান্না করছে, নিজের জন্য করছে? করে নাই, আমার জন্য করছে। তাহলে নর্মাল নিয়ম, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ বসে, মি। কিন্তু যদি এরকম হইতো সে নিজের জন্যই নুডলস রান্না করছে, রান্না করছে কে? সে। খাবে কিটা? সেই। তাহলে কাজ করলো যিনি, ফল ভোগ করবে কে? তিনি। এগুলোর কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই কিনা দাদা? বুঝছেন তো? স্যার এটা হয়ে যাচ্ছে পরের পরে। পরের পরে কি হয়েছে? স্যার আগের উদাহরণ আর এই উদাহরণ তো সেম। ওরে, ওরে খোদা, আগের উদাহরণে দেয়া ছিল আই, মি, মাই, মাইসেলফ। আগের উদাহরণে দেখেন রান্না করছে কে? কুক করছে কে? আমি না এই মহিলা? মহিলা সেই। তাহলে রান্না করছে মহিলা, খাবে কি মহিলা নাকি আমি? আমি খামু। তাহলে প্রিপোজিশনের পর অবজেক্টিভ বসছে। এবার এই বাক্যে দেখেন রান্না করছে মহিলাই, খাবে কিটা? আমি? আমি না, ওই মহিলার কথাই উল্লেখ আছে, শি, হার, হার্স, হারসেলফ। কোনটা দিবেন? কাজ করলো যিনি। এবার ক্লিয়ার? মানে ফার্স্ট পারসন ছিল আগে। আচ্ছা, হ্যাঁ, আগেরটাতে আমি এই যে এরকম, এই যে দেখেন ফার্স্ট পারসন দিয়ে রাখছিলাম, পরেরটাতে দেখেন থার্ড পারসন আসছে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা, এইবার দেখেন এটা রিফ্লেক্সিভের ট্রেলার দেখছেন, এইবার আসল খেলা হবে। লেখা দেখা যায় ভাইয়া? একটু ছোট হয়ে গেছে তাই না? কিন্তু স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি চাচ্ছি দুটো রুল একসাথে থাক। এইবার এটা ছিল রুল নাম্বার 1, এবার আমরা লিখবো রুল নাম্বার 2। মাথায় রাখবো সাবজেক্ট বা অবজেক্ট এর উপরে জোর দিতে, সাবজেক্ট বা অবজেক্ট এর সাধারণত, মনোযোগ সহকারে দেখেন, এখানে একটা মারাত্মক টুইস্ট আছে, হ্যাঁ, এখানে একটা প্যাচ আছে। সেটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের উপরে জোর দিতে, সাবজেক্ট বা অবজেক্টের সাধারণত ঠিক পরে সেলফ বা সেলভস যুক্ত প্রোনাউন বসে। এদেরকে ইমফ্যাটিক প্রোনাউন বলে। কি প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। হ্যাঁ, ইমফ্যাটিক প্রোনাউন বলে। এটারে আবার রিফ্লেক্সিভ বলেন না। ওকে, আচ্ছা, এখন সাধারণত ঠিক পড়ে, ঠিক পড়ে। আমার হাতের লেখা পচা তো বাবা, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। যদিও আমি নিয়মিত ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই, কিন্তু হাতের লেখা ঠিক হচ্ছে না। এবার ঠিক আছে তো আম্মা জান? দেখেন সাবজেক্ট বা অবজেক্টের পরে, মানে উপরে জোর দেওয়ার জন্য আমরা অনেক সময় কি করি? সাবজেক্ট বা অবজেক্টের সাথেই যোগ করি। কি যোগ করি? সেলফ অথবা সেলভস। এটাই হলো চেউ। চেউ মানে কি বাবা?
চেনার উপায়, ঠিক আছে? বাংলায় চেনার উপায়টা কি? বাংলায় সাবজেক্টের সাথে রস্যই থাকবে, যেমন আমি, তুমি, অথবা অবজেক্টের সাথে একটা রস্যই থাকবে, যেমন তোমাকেই, সুমিকেই, রুনাকেই, রানাকেই, সাবিনাকেই, জুনায়েদকেই। আচ্ছা, এইবার আসেন আমরা এটার উদাহরণ দিব। আমাদের দুইজন নিরীহ লোক দরকার। এখানে নিরীহ লোক কে আছেন? কারা নেব? নিরীহ লোক নিয়ে উদাহরণ দিতে হবে। আমি আছি আপনি কে ভাই? জাহিদ ভাই? জুবাইর। জুবায়ের ভাই। ধরে নেন জুবায়ের ভাই খুব ভালো ছেলে, কিন্তু হ্যাঁ 99% ভালো, খালি মাঝে মাঝে হালকা পাতলা একটু পেঁয়াজ খায়, হ্যাঁ, এছাড়া সব ঠিকঠাক আছে, ছেলে ভালো, খেলেও ভালো, হ্যাঁ। তো আমাদের জুবায়ের ভাই, এই আমি একটা ফানি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনাদের মনে থাকবে, হ্যাঁ। আবার রাগ করেন না যে আমার কি উদাহরণ দিলেন স্যার। ধরেন আমাদের জুবায়ের ভাই, একটু ফানি এক্সাম্পল দিলে আমাদের মনে থাকে। হ্যাঁ, ধরেন আমাদের জুবায়ের ভাই প্রতিবেশী এক আপুরে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম আপা, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি জানো জুবায়ের ভাই? তোমায় ভালোবাসি, তুমি তোমাকেই ভালোবাসি। এই যে দেখেন, এবার আসতেছে আই লাভ ইউ, তাই তো? বাংলা যদি বলি আমরা, তাহলে আসতেছে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি। জয় বাংলা। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমরা আর কি, খেয়াল করেন। ধরে নেন জোবাইর বললো যে প্রতিবেশী আপুরে কি কি বললো, আমি তোমারে ভালোবাসি। তো জোবাইরের এই কথা শুনে ওই মহিলা বললো, তুমি আর ভালোবাসা গরুর গাড়ি আর হেডলাইট। জোবাইর তোরিতে ভালোবাসা হবে না বাবা, আমার তুমি ভালোবাসো না, আমারে ভালোবাসা জুনায়েদ ভাই। ধরে নেন তো মেয়ের সাথে সাথে জোবাইদের রিজেক্ট করে কার কাছে চলে গেছে? জুনায়েদের কাছে। তো দেখেন তো জোবাইরের কাছে, জোবাইদের কাছে কি এটা ভাল লাগবে? ভাল লাগবে না। তখন জুবায়েদ বলতেছে, আরে বোন তুমি তো জানো না জুনায়েদ যে কি জিনিস, ও কিন্তু ভালো মানুষ না, বিশ্বাস করো জুনায়েদ তোমারে ভালোবাসে না। এইবার জোর দিয়ে বলতেছে, কি বলতেছে? আমি আমি তোমাকে ভালোবাসি, তোমারে জুবায়ের ভালোবাসে, জুনায়েদ ভালোবাসে না, আমি ভালোবাসি। এই বাক্যটা যদি আমাদের জুবায়েদ ভাই বলতে যায়, তাহলে সেইভাবে বলবে, আই মাইসেলফ লাভ ইউ। কথা ক্লিয়ার বাবা? আচ্ছা, এখন এখন এই আগে দেখেন, কিন্তু এখন কেউ যদি এই মাইসেলফ দেখে অতি উৎসাহী হয়ে বলে যে এটা তো রিফ্লেক্সিভ, তাহলে সে বিপদে আছে। বলেন তো এই বাক্যে ভালোবাসতেছে কিটা? এখানে ভালোবাসে কে এই বাক্যে? আমি ওই আপনি না তো, জোবায়েদ ভাই। ঠিক আছে, এই ভালোবাসা পাচ্ছে কে? জোবায়েদ নিজেই নাকি ওই ওই আপা পাচ্ছে? বুঝতেছেন তো? হ্যাঁ, তাহলে দেখেন ভালোবাসতেছে একজন, ভালোবাসাকে উনিই পাচ্ছে নাকি অন্যজন পাইতেছে? হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম কাজ করবে যিনি, ফল যদি তিনি ভোগ করে তাহলে রিফ্লেক্সিভ হয়। তাহলে আপনারাই বলেন এটা কি রিফ্লেক্সিভ হয়েছে? হয় নাই। তাহলে এটার নাম কি? এমফ্যাটিক প্রোনাউন। কথা ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল যে জি বলেন। অনেকে যে এটা আই লাভ ইউ অথবা আই লাভ ইউ কোনটা বলবো আমরা? আই লাভ ইউ হয় না, আপনি যদি বলেন আমি তোমারে ভালোবাসি, তাহলে হবে আই লাভ ইউ। এখানে তো আমি বলি নাই সাথে, এটা বলিনি আমি। তাহলে অনেকে এই লাইনটাকে আই লাভ ইউ বলে, আর এখানে কিন্তু আমরা যখন দেখার ক্ষেত্রে তো আই লাভ ইউ বলি, আই লাভ ইউ তখন আমি বুঝি নাই ভাই আপনার কথাটা। আচ্ছা, একজনটা একটু বলতে দেন। আবার বলতেছি আমি, হ্যাঁ এখানে যদি মনে করো আই লাভ ইউ, হ্যাঁ, এটাকে আবার অনেকে আই লাভ ইউ বলে, এটা কোনটা শুদ্ধ? একটু লিখে দেওয়া যাবে দাদা? মানে কেউ আই লাভ ইউ বলে আর অনেকে আই লাভ ইউর বলে। আই লাভ ইউ কোনটা শুদ্ধ হবে এটা বলতেছি। অবশ্যই আই লাভ ইউ হবে। তো লেখার সাথে কিন্তু লাভ আছে, আই লাভ ইউ বলছে, আই লাভ ইউ বলবো কেন আমরা? এটা বলতেছি আমি। আচ্ছা, ভাইয়ের প্রশ্ন কি কেউ বুঝছেন? আমি প্রশ্নটা বুঝি নাই, অন্য কেউ বুঝছেন? বিষয়টা হচ্ছে স্যার, লেখার ক্ষেত্রে একরকম, উচ্চারণের ক্ষেত্রে আরেক রকম, এরকম বিষয়টা বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা, উনি বলতেছে এটার উচ্চারণ কি হবে, লাভ নাকি? লাইভ হয়ে যায়, যেটা আমরা সরাসরি লাইভ বলি, এটাই এটাই হয়ে যায় আই লাইভ হয়ে যায়। না না, লাইভ হবে কেন? কি বলতেছেন আপনারা? এটা লাইভ তো এই যে এটা, এইটা উচ্চারণ লাইভ। যেমন আপনারা একটা খেলা লাইভ দেখতেছেন, এটা হবে লাইভ। আবার কেউ কোনো জায়গায় বাস করতেছে, তখন হবে লিভ। নাকি নাকি দেখেন তো, ইউরে ভিউ বানাইছেন ভাই,
অনেকে আই লাভ ইউ বলে না স্যার, আই লাভ ইউ, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ও লেখা আমরা এখানে লেখা যেটা তো আই লাভ ইউ, আই লাভ ইউ। ও ও, আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। আপনি বলতেছেন যে আমি লাভ ইউ বলবো নাকি লাভ ইউ বলবো, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ রে ভাই, এটা এতক্ষণ লাগে বুঝাইতে? হ্যাঁ। আপনার বাসায় আপনার আজকে আপনার বাসায় আমাদের ইফতারের দাওয়াত থাকলো, জান আপনি কেন দেখেন, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন বলতে পারেন স্যার এটা কেমনে, তাই না? আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে চাংকিং। নাম কি? চাংকিং। চাংকিং। আমরা যখন কথা বলি, আমরা যখন একটা 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 করে ওয়ার্ড বলি, এটাকে হচ্ছে ভেঙে ভেঙে বলা বলে। যখন আমরা স্পোকেন ইংলিশে যাই তখন আমরা অ্যাটাচ করে দিই। যেমন দেখেন, হি ইজ আ স্টিনজি পারসন। এই যে হি ইজ আ না বলে এটাকে বলা হয় হিজা। হিজা স্টিনজি পারসন, বুঝেন নাই মনে হয়? এটাকে বলা হয় চাংকিং। চাংকিং, হ্যাঁ, চাংকিং মানে হচ্ছে পুরোটা আলাদা করে না বলে একসাথে অ্যাটাচ করে দেয়া। চাংকিং এর অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে এইটা এতক্ষণ ধরে আপনি প্রশ্ন করলেন, চিন্তা করছেন, আর আমি এই জিনিসটা এতক্ষণ লাগায় বুঝলাম, তাই না? আচ্ছা যাক, আল্লাহ তাও তৌফিক দিছে। যেমন দেখেন, আই ওয়ান্ট টু গো, এটা কি হয়ে যায়? আই ওয়ান্ট গো। এগুলোকে চাংকিং বলা হয় ভাই, বুঝতে পারছেন? আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু কাম, এগুলো আই ওয়ানা হয়ে যায়। হ্যাঁ, এটা একসাথে বলা হয় আর কি। আচ্ছা, তাহলে এবার আসেন, ধরে নেন আমরা যে বাক্যটা বলতেছিলাম, তো জোবায়েদের এই কথা শুনে ধরে নেন ওই আপু খুশি হলো যে যাক, আমার তাহলে জুনায়েদ না জোবায়েদেই ভালোবাসে, তাহলে জোবায়েদের সাথে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু জোবায়েদ ভাই সেম এই লাইনটা বলে সে আরেকজনের পড়ায় ফেলাইছে। ওকে, এই শব্দ হচ্ছে কার? শব্দ করছেন কেন? আহা, মকসুদ ভাই শব্দ হচ্ছে, একটু অফ রাখেন। ধরে নেন এই লাইনটা বলে আমাদের ভাই তো আপুরে পড়ায় ফেললো। এখন উনি পড়ানোর পরে ওনার লোভ বেড়ে গেছে যে এরকম করে বললেই মানে সবাই পড়ে যায়। তো ভাই সেম কথা আরেকজনটা বলে তারাও পড়াইছে। হ্যাঁ, এখন ওই আপু এই লোকটারে হাতে নাতে ধরছে রমনা পার্কের গাছের নিচে গিয়ে, ধরে এবার কলার ধরে ঝাঁকে দিচ্ছে যে জোবায়েদ, আজকে তোর একদিন আমার যতদিন লাগে, সত্যি করে ক, তুই যে আরেকজনের নিয়ে এখানে আসছিস, তুই আমারে ভালোবাসিস নাকি এই মহিলারে ভালোবাসিস? তখন জোবায়েদ ভাই কি বলবে দেখেন, আই লাভ ইউ ইউর সেলফ। বলেন তো এই বাক্যের বাংলা কি? তোমাকেই, এই তো সাব্বাস, ধরে ফেলাইছেন। তোমাকেই ভালোবাসি। এই যে আপনি যখন জোর দিচ্ছেন, তাহলে এবার সাবজেক্টের উপর জোর হয়েছে নাকি অবজেক্টের উপর? অবজেক্টের উপর। এই যে আমরা যখন রস্যই দিয়ে জোর দেই তখন যেটা আসে, এইটার নাম কি বাবা? ইমফ্যাটিক। আচ্ছা দেখেন, এই বাক্যে আবারও বলি, ভালোবাসতেছি আমি বা আই, কিন্তু ভালোবাসা পাচ্ছে কি আই নাকি ইউ? তাহলে এখানে কিন্তু রিফ্লেকশন হয় নাই, কাজ যিনি করছে ফল তিনি ভোগ করেন, আরেকজন করতেছে। তাই এটার নাম হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউনকে কেউ কেউ বলে ইনটেনসিভ প্রোনাউন। ওকে, এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন। হ্যাঁ একটা প্রশ্ন ছিল, জি বলেন। তোমাকে এখানে কয়কারকের জন্য কোনো বিভক্তি না, ওখানে ইউরা কিছু আসবে না? না না না, আর কিছু আসবে না। দেখেন, আপনি যদি বলেন তোমাকে আই লাভ বাংলাদেশ, আপনি কি বলবেন যে আমি বাংলাদেশ ভালোবাসি? নাকি বাংলাদেশকে ভালোবাসি? হ্যাঁ স্যার এখানে তো বিভক্তি আসবে, আচ্ছা, ইংরেজিতে আসবে না? না না, ইংরেজিতে এই জায়গাতে বিভক্তি আসবে না। আর আপনি যদি বলেন আই হেট ইউ, আপনি কি কখনো বলেন যে আমি তুমি ঘৃণা করি? তা কিন্তু বলেন না। অবজেক্ট পজিশনে থাকলে সাধারণত একটা কয়কারে কে আসে, তখন আপনি কি বলেন? কে। এই যে দেখেন, আপনি যদি বলেন হেল্প মি, এই মি মানে কি? আমি সাহায্য করো নাকি আমাকে সাহায্য করো? হ্যাঁ, অবজেক্ট পজিশনে একটা কে যুক্ত হয়, তবে সব সময় কিন্তু হয় না। যেমন আমি যদি বলি
যে আই সেল গোল্ড। আপনি কি বলবেন আমি সোনাকে বিক্রি করি নাকি আমি সোনা বিক্রি করি? আমি শুনে হ্যাঁ, এইবার বা আমি স্বর্ণ বিক্রি করি। তাহলে আপনারা বুঝতে হবে সবসময় কিন্তু এই কয়কারে কে হয় না, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। ওকে ডিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ শেষ। এইবার আমি নাম ধরে ধরে প্রশ্ন করব, বলতে না পারলে খবর আছে। তো প্রথমে আমাদের জুনায়েদ ভাই আছেন? জি স্যার। বলেন সাবজেক্টিভ ফর্ম দুটো জায়গায় বসে, আমরা একটু আগে লিখেছি, সেই জায়গা দুটা কি কি? সরি স্যার, আমি ফার্স্ট ডে ক্লাস ছিলাম না, আমি জিরান থেকে আসছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে। রমজান ভাই? সাবজেক্ট এবং অবজেক্ট। আহারে, সাবজেক্টিভ ফর্ম কোথায় বসে? সাবজেক্ট এবং অবজেক্ট স্যার সকল ভার্বের পূর্বে এবং ভার্বের পরে। এই যে দেখছেন, আমি এটা শুনতে চাচ্ছিলাম, আপনারা খালি ভার্বের পূর্বে ভার্বের পরে। আপনারা খালি ভুলে যান। এই যে আমি এটা শুনতে চাচ্ছিলাম। জি স্যার। আমরা বলেছিলাম সাবজেক্টিভ ফর্ম কোথায় বসে? সকল ভার্বের পূর্বে, তবে বি ভার্বের পরে। বুঝলাম না? তো ভুলে যান কি জন্য এত তাড়াতাড়ি? এরপরে দেখেন অবজেক্টিভ কোথায় বসে? বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে। আর কোথায়? প্রিপোজিশনের পরে। এবার বলেন পজেসিভ কোথায় বসে? নাউন বা জিরান্ডের পূর্বে। আর আর সামনে প্রিপোজিশন। এই তো, ধন্যবাদ। তাহলে এই তিনটা যদি মাথায় থাকে তাহলে খাতায় রিপ্লাইটা খুব ভালো হবে, আদারওয়াইজ বিপদে পড়বেন। কারণ আমরা এতক্ষণ যা দেখলাম এই জায়গাগুলো থেকে বিসিএস বলেন বা চাকরির পরীক্ষা বলেন প্রশ্ন আসে, কিন্তু কম আসে। আমরা ধাপে ধাপে যত সামনের দিকে যাব প্রশ্ন আসার সম্ভাবনা তত বাড়বে। আচ্ছা, তাহলে এবার বাকি থাকলো কি জানো? এই দেখেন, ভুলে যায় না, সাবজেক্টিভ শেষ, অবজেক্টিভ শেষ, পজেসিভ শেষ, রিফ্লেক্সিভ শেষ। এখন কি আসে তাহলে? ডাবল পজেসিভ। বলেন তো মায়ের ডাবল পজেসিভ কি? মাইন। আওয়ারের থেকে কি আসছে? আওয়ার্স। ইওর থেকে ইয়োর্স। হিজের ক্ষেত্রে দুটো একরকম লাগবে, কিন্তু এক জিনিস না। হার, এই যে হার্টস, দেয়ার, দেয়ার্স। এই যে 6টা ফর্ম আছে, এগুলো একটু মুখস্থ করেন। কি কি? মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইওর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স। মুখস্থ হয়ে গেলে বলবেন। জি স্যার। ওকে। হয়ে গেছে না ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সরাসরি ডাবল পজিটিভের ব্যবহারে চলে যাব। আচ্ছা, তার আগে আসেন আমরা এই প্রশ্নটার উত্তর দেই। বলেন এটা হারসেলফটা কি এখানে? হ্যাঁ, এই যে দেখেন শি হারসেলফ, মানে সে নিজেই পার্টিতে জয়েন করছিল, কেউ তারা দাওয়াত দেয় নাই, নিজে থেকে জয়েন করছে, তাই না? আচ্ছা, আসেন তাহলে আমরা এবার চলে যাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাবল পজেসিভ। আচ্ছা, এখন আমাদের ভাই বোনেরা কটটা খায় কোন জায়গায় দেখেন। এরা পজিটিভ কেস আর ডাবল পজিটিভ কেস তাদের মনে থাকে না। আমরা মুখস্থ করেছি, তাও আরেকবার লিখে নিচ্ছি। মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স। আচ্ছা,
ধরেন আমরা একটা ম্যাথ করতেছি, ইংলিশ না, আমাদের ম্যাথমেটিক্সের একটা জায়গায় গিয়ে আমরা px প্লাস পি ওয়াই পেলাম। বলেন তো আমরা কি এভাবে রাখবো, নাকি আমরা এখানে পিটাকে কমন নেব বাবা? এটাই কমন হবে স্যার। হ্যাঁ, আমরা যখন ম্যাথ করি দেখেন তখন কিন্তু আমরা এটাকে পি কমন নিয়ে পি ইন্টু এক্স প্লাস ওয়াই বলি। দুইবার লিখলে এটাকে বলা হয় গাণিতিক বাহুল্য দোষ বা ম্যাথমেটিক্যাল রিডান্ডান্সি। এরকম আমরা ভাষাগতভাবে মাঝে মাঝে রিডান্ডান্সি বা বাহুল্য দোষ করি। তো বাহুল্য দোষ এড়ানোর জন্য আমাদেরকে ডাবল পজিটিভ লিখতে হয়। সেটা কিভাবে দেখেন, এখানে আমি লিখে দেই। একই সেন্টেন্সে একটা নাউনকে, এই শব্দ হচ্ছে তো ভাই, একই সেন্টেন্সে একটা নাউনকে দুইবার না লিখে পজিটিভ কেস প্লাস নাউনের পরিবর্তে ডিপি বসে। এই লাইনটা বুঝেছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার, নাউনকে একাধিকবার ব্যবহার এড়াতে এটা বসে পসেসিভ দাও পসেসিভ। দেখেন আমি একটু লিখে দেখাই ভাই, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখবেন, পরে নিজেরা লিখবেন, আগে দেখেন প্লিজ। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আমাদের গ্রাম হলো একটা ছোট গ্রাম। এটাকে আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে কি পাবেন? আমাদের ইংরেজি কি ভাই? আওয়ার। গ্রাম ভিলেজ, হলো ইজ, একটা এ, ছোট স্মল, গ্রাম ভিলেজ। বলেন তো এই সেন্টেন্সটা রং নাকি রাইট? রং। এই সেন্টেন্সটা রং, তাই না? কেন রং বলেন? দেখেন দুইবার না 200 বার আসলেও, না না দুইবার না 200 বার আসলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। খেয়াল করেন, এখানেও ভিলেজ আছে, এখানেও ভিলেজ আছে। টোটাল সেন্টেন্স কয়টা বাবা? একটা। তাহলে একটা সেন্টেন্সে আপনি কখনো যদি দেখেন যে একটা নাউন দুইবার চলে আসছে, দুইবার না 200 বার আসতে পারবে, সমস্যা নাই। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সেই জায়গাটাতে পিসি প্লাস নাউন আছে কিনা। দেখেন তো এখানে কি আছে? আওয়ারটা কি? পজিটিভ কেস। ভিলেজটা কি? নাউন। পেয়েছেন ভাই? এই আওয়ার কি? আওয়ার কি? এটা পজিটিভ না? তাহলে দেখেন পজিটিভ প্লাস যেই নাউন আছে সেই নাউন আরেকবার আসছে কিনা দেখেন তো। তাহলে এই বাক্য আপনি আর লিখতে পারবেন না। এই সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এইভাবে, আওয়ার্স ইজ আ স্মল ভিলেজ। না বুঝলে বলেন। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা দেখেন এখানে কি ছিল? আওয়ার ভিলেজ ইজ আ স্মল ভিলেজ। দেখেন তো ভিলেজ নাউনটা দুইবার আসছে কিনা। জি স্যার। দুইবার আসলেই যে আপনি চেঞ্জ করতে পারবেন এরকম না। আপনাকে তখন দেখতে হবে এই দুইবার আসা নাউনের মধ্যে একবার সেই নাউনটা পজিটিভ কেসের সাথে আছে কিনা। আছে কিনা দেখেন তো। আরে খোদা, এটা একটা পজিটিভ না? জি স্যার। এরপরে নাউন আছে কিনা? আমরা তো এটাই বলছি, যদি পজিটিভ আর নাউন একসাথে থাকে তখন সেটাকে তুলে দিয়ে তার পরিবর্তে কি লিখতে হবে? ডিপি। তাহলে এখানে ছিল আওয়ার, তাহলে আমরা ডিপিটা কি লিখবো? আওয়ার্স। আওয়ার্স লিখবো। আচ্ছা দাঁড়ান, আপনারা কতটুকু বুঝছেন আমি বুঝতে পারবো এক্ষুনি। আমি আপনাদেরকে এবার একটা সেন্টেন্স দিব, আপনারা নিজের এটা বানায় লিখবেন। ধরেন আমি লিখলাম
আমার কলম তোমার কলমের চেয়ে দামি। এটাকে আপনারা 3 ভাবে ট্রান্সলেশন করবেন, মুখে না, লিখে দিবেন। ঠিক আছে, মুখে না, লিখে দিবেন। পেন পেন আমার কলম হলো তোমার কলমের চেয়ে দামি। আমার কলম হলো বা আমার কলম তোমার কলমের চেয়ে দামি। ও মাই গড, জুনায়েদ ভাইটা ভুল হয়েছে। আওয়ার লিখলেন কেন ভাই? আমার ইংরেজি কি আওয়ার? আচ্ছা দেখেন, আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় লিখি আমার কলম, ইংরেজি কি হবে? মাই পেন ইজ দামি, এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। মাই পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউর পেন। দেখেন তো বাবা ঠিক আছে কিনা? ঠিক নাই স্যার। আচ্ছা, মানে এমনি বাক্যটা আপাতত মনে হবে ঠিক আছে, কিন্তু দেখেন তো পেন নাউনটা কয়বার আসছে? 2 বার। সামনে কি পজিটিভ আছে? আছে, প্লাস নাউন আছে না? তার মানে এই জায়গাতে সাইজ করতে পারবো। অথবা এইখানেও কিন্তু দেখেন পজিটিভ কেস প্লাস নাউন আছে, তাহলে এই জায়গাটাতেও আমরা একটু সাইজ করতে পারি। কেমনে সাইজ করতে পারি? এইটারে আমরা যে কাজটা করতে পারি, দেখেন আমরা যে কোনো একটা জায়গায় কেটে দিয়ে বলতে পারি, এটা এইভাবে বলতে পারি আমরা, মাইন ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউর পেন, বা মাই পেন ইজ মোর এক্সপেন্সিভ দেন, এবার আমরা ইউর পেন লিখবো না, লিখবো কি ইয়োর্স। এটা আপনি এখানেও লিখতে পারবেন, চাইলে এখানেও লিখতে পারবেন। বাবারা এইবার একটু আমার কষ্ট করে বলেন বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে বলেন, আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে। আচ্ছা দেখ, আপনাদের আর্থিক সমস্যাও নাই, আপনারা মাশাআল্লাহ বড় লোক মানুষ, কোটি কোটি টাকার মালিক আপনারা। যাক, অন্তত মনের দিক থেকে অনেক বড়। তাহলে আসেন এবার আমরা সামনের দিকে যাই। জাহিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে? টাকা বাদ দিয়ে আর সবকিছু দিতে পারবে। আর্থিক সমস্যা ছাড়া আর কি, যেটা লাগে অর্থ রিলেটেড সেটা দেওয়া যাবে না। মানে টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন। কোশ্চেন থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। আচ্ছা এইবার, which of the following is a correct sentence? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? দুই নাম্বার দুইটাই। হ্যাঁ ভাই, বি সি দুইটাই। আচ্ছা দেখেন এখানে বলতেছে মাই ফ্ল্যাট, এই যে পজিটিভ কেস প্লাস নাউন, ইজ লার্জার দ্যান ইউর ফ্ল্যাট, আবার নাউন আসছে। আমি বললাম যে আমাদের ফ্ল্যাটটা তোমাদের ফ্ল্যাটের চেয়ে বড়, তাহলে দেখেন তো 2 বার পজিটিভ কেস প্লাস নাউন আসছে, তাই আমরা এটাকে মাই ফ্ল্যাট ইজ লার্জার দ্যান ইয়োর্স এভাবে লিখতে পারি, অথবা মাই ফ্ল্যাটটাকে মাইন বানাই দিতে পারি, মাইন ইজ লার্জার দ্যান ইউর ফ্ল্যাট। তাহলে বিও কারেক্ট, সিও কারেক্ট, এভাবে তো আর নেওয়া যায় না। তাহলে আমরা কারেক্ট অপশন কোনটা নিব? ডি। বোঝা গেছে কিনা প্লিজ বলেন। আপনার জি বলাতে আমার একটু ভয় লাগতেছে, কেমন করে জানি জি বলতেছেন। আচ্ছা এইবার ভাইয়েরা আমার, কষ্ট করে আল্লাহর ওয়াস্তে এর একটা চার্ট দেয়া আছে, খেয়াল করছেন? আচ্ছা এই চার্টে আপনারা যা দেখতে পাচ্ছেন
এগুলোর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাম কি জানো ভাই? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি না জানেন তাহলে জীবনে কোনোদিনও বড় বড় বাক্য লিখতে পারবেন না। বড় বাক্য লেখার চাবিকাঠি বা হাতিয়ার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তো বারবার আমরা রিলেটিভ প্রোনাউন না বলে এটাকে আরপি বলবো। আপনারা আবার রমনা পার্ক বলেন না, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দেখেন ব্যক্তির জন্য যা হয় বস্তুর জন্য কিন্তু তা হয় না, আবার বস্তুর জন্য যা হয় ব্যক্তির জন্যও তা হয় না, ভিন্ন ভিন্ন হয়। তাহলে দেখেন এখানে আরেকটা ফ্যাক্ট আছে, রিলেটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু আবার কি আছে দেখেন তো, সাবজেক্টিভ আছে। ওকে, সাবজেক্টিভ আছে, দেখা যায়। রিলেটিভ প্রোনাউনের মধ্যে আবার অবজেক্টিভ আছে, রিলেটিভ প্রোনাউনের মধ্যে আবার পজেসিভ আছে। আর এরপর যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। মনোযোগ সহকারে খেয়াল করেন, নাহলে কিন্তু কট খাবেন ভাই, তখন কর্তৃপক্ষ দায়ী নয়। তাহলে খেয়াল করেন তো, যদি ব্যক্তির জন্য, আমি এটা আরো ব্যাখ্যা করবো, জাস্ট একটু দেখেন। আমরা যদি ব্যক্তির জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি তখন আমরা ব্যক্তির জন্য সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করব কি? হু। অবজেক্টিভ হিসেবে হুম, পজিটিভ হিসেবে হুজ। আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি ব্যাখ্যা করতেছি। আচ্ছা, দিয়েছেন না? আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন বলেন বলেন। স্যার এই স্লাইড গুলো আমাদেরকে দেওয়া যায় না স্যার পিডিএফ? এটা আপনারা একটু অফিসে বলেন, আপনাদেরকে আশা করি দিয়ে দেবে। জি স্যার। কারণ এটা আপনাদেরকে ক্লাস নিচ্ছি আমরা, এটা দিলে আমাদের সমস্যা নাই, আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা একটু অফিসে বললেন, আপনারা একটু যোগাযোগ করলে আশা করি দিয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন একটু রিলেটিভ প্রোনাউন দেখব। রিলেটিভ প্রোনাউনকে সংক্ষেপে আমরা কি বলবো? আরপি। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? সাধারণত দ্যাট অথবা ডবলেস ওয়ার্ড গুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। একটু মনোযোগের সাথে দেখেন, তাহলে বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, ধরেন কোনো একটা সেন্টেন্সে আপনি একটা নাউন পেয়েছেন অথবা একটা প্রোনাউন পাইছেন। মনোযোগ সহকারে দেখেন আল্লাহর ওয়াস্তে। এই নাউন বা প্রোনাউনের তীর চিহ্নটা কোথায় আছে দেখেন তো, আগে নাকি পরে? হ্যাঁ, পরে। পরে যদি কোনো নাউন বা প্রোনাউনের পরে আপনি দ্যাট দেখতে পান অথবা যদি ডবলেস ওয়ার্ড দেখতে পান, তাহলে দ্যাট বা ডবলেস ওয়ার্ডের তীর চিহ্ন দেখে বুঝতেছেন এটা নাউনের আগে থাকতেছে না পরে থাকতেছে ভাই? পরে থাকতেছে। তাহলে দ্যাট বা ডবলেস ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনের পরে থেকে, সে আগের যে নাউন বা প্রোনাউন, এই দ্যাট যদি আগের নাউন বা প্রোনাউনকে বুঝায়, তাহলে আমি আবারও বলি, খেয়াল করেন, নাউন প্রোনাউনের পরে দ্যাট থাকবে অথবা ডবলেস ওয়ার্ড থাকবে। সেই দ্যাট বা ডবলেস ওয়ার্ডটা যদি সামনের নাউনটাকেই বুঝায়, তাহলে আপনি বুঝবেন এই দ্যাট বা ডবলেস ওয়ার্ডটাই হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যাকে বুঝায় বা যাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা হলো পূর্বপদ। অ্যান্টাসিড প্লাস বলেন না আবার। এতটুকু বুঝেছেন কিনা বা প্রশ্ন আছে কিনা, থাকলে প্লিজ বলে ফেলেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন, আমি একটা বাক্য লিখি, তারপর আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই। হ্যাঁ ভাই, অ্যান্টিসিডেন্ট, ইএনটি, ডিইএনটি। আচ্ছা, আগে দেখবেন পরে লিখবেন, আগে লিখেন না। দেখেন, ধরেন আমি একটা লিখলাম, আই স আ বয়।
আগে লেখেন না, কিন্তু আমি মুছবো, আপনারা মুছতে পারবেন না। বলেন তো বয় একটা কি? নাউন। তাহলে আমি একটা বাক্য লিখলাম, আই স আ বয়। দেখেন তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স কিনা। আচ্ছা, আমি এখানে বললাম যে আমি একটা ছেলেকে দেখেছিলাম। এইবার বললাম হু। মনে আছে হু এর বাংলা কি? যে, যারা, যিনি। যে, যারা, যিনি। চিনি। আচ্ছা, তাহলে দেখেন আমি একটা ছেলেকে দেখলাম, এবার বাংলাটা কি হয়ে গেল? যে। মনোযোগ সহকারে দেখেন, আমি একটা ছেলেকে দেখলাম যে। বাবা, এই যে মানে কে? বয়। তাহলে দেখেন তো নাউনের পরে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড বসে সে আগের নাউনটারই বোঝাচ্ছে কিনা। এইটার নামই হলো রিলেটিভ প্রোনাউন। আগে লিখবেন না, কথা বলা যাবে না, আগে দেখবেন। তাহলে দেখেন আমি যদি শুধু এতটুকু বলি যে আমি একটা ছেলেরে দেখলাম যে, মনের ভাব প্রকাশ পায়, একটা আকাঙ্ক্ষা থাকে না? না। যে ভাই একটা ছেলেরে দেখলাম যে, যে কি, এই যে একটা আকাঙ্ক্ষা থাকতেছে। এবার আমরা এই বাক্যটারে পুরো করব। আমি বলতে পারি আই স আ বয়, আমি একটা ছেলেরে দেখলাম হু লিভস ইন মিরপুর। এবার বাক্যটা কি হলো? যে আমি একটা ছেলেকে দেখলাম যে মিরপুরে বাস করে। এতটুকু তো ক্লিয়ার, বুঝা গেছে ভাই? আচ্ছা, আর একটু ক্লিয়ার করে বুঝাই দেই। দেখেন এখানে দুইটা বাক্য আছে, পড়েন। প্রথম বাক্যটা কি? I saw a boy. এই তো গুড। এবার দ্বিতীয় বাক্যটা পড়েন। দ্বিতীয় বাক্যটা কি? হ্যাঁ পড়েন। আ বয় লিভস ইন মিরপুর। এই বয়টারে বাদ দিলেন কি জন্য? তাহলে এখানে আমরা একটা বাক্য পাচ্ছি, এ বয় লিভস ইন মিরপুর। এটা একটা বাক্য। আই স আ বয়, এটাও একটা বাক্য। কটা বাক্য পাইছেন? দুইটা। এখন বলেন তো দুইটা বাক্য কি একসাথে রিলেটেড হয়েছে নাকি নাই? এই দুটো বাক্য কি এখনো এক হয়েছে? হয় নাই, আলাদা আছে। এই আলাদা বাক্য দুটোকে যুক্ত করলো কে? এই আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো কে? তাহলে মাথায় রাখেন যে এই যে আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো সেই হলো রিলেটিভ প্রোনাউন। এবার বুঝছেন? দুইটা বাক্য ছিল, কিন্তু একটা ছিল আই স আ বয়, আর একটা ছিল আ বয় লিভস ইন মিরপুর। এই যে আলাদা বাক্য দুটোকে রিলেটেড করে দিল কে? হু। যে রিলেটেড করে সেই রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করতেছে সেটা কি জিনিস? এ বয়। এ বয়টাকে আমরা নাউন বলবো না, এটারই আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। যারা তুলে নিচ্ছিলেন তুলে নেন, আমি এটাকে আরো ব্যাখ্যা করব। তুলে নেন প্লিজ, ফাস্ট হইতে হবে। তুলেছেন ভাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে লেট মি শো ইউ অ্যানাদার এক্সাম্পল। আসলে আমি আরেকটা উদাহরণ দেই। ধরুন আমরা একটা বাক্য লিখলাম যে জুনায়েদ বট আ কার। দেখেন তো কার একটা নাউন কিনা? জুনায়েদ একটা গাড়ি কিনলো। বাক্যটা আমি এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আজকে জুনায়েদের একদিন, আমাদের যতদিন লাগে। হ্যাঁ, এই বাক্যটা আমরা বড় করবো, টাইম হিস্ট্রি। হ্যাঁ, তাহলে আমরা বললাম জুনায়েদ একটা গাড়ি কিনলো। দ্যাট, বাবা দ্যাট মানে কি? ওরে, দ্যাটের বাংলাটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন দ্যাটের বাংলা হলো যা, যেটি, যেগুলো। সাবজেক্ট হলে, আর যদি অবজেক্ট হয় তাহলে বাংলা হয় যেটিকে অথবা যেগুলোকে। আর অফ হোয়াট অফিস যখন পজেসিভ হয় তখন বাংলা হয় এগুলোর যেটির অথবা যেগুলোর। এটা আমি বারবার রিপিট করব না, চাইলে লিখে নিতে পারেন। এটা একটু খাতায় লিখে নেন বস্তুটা। দ্যাট মানে যা যেটি যেগুলো, হুইচ মানে যা যেটি যেগুলো, হোয়াট মানে যা যেটি যেগুলো।
একইভাবে অবজেক্টিভ ফর্ম হলে তখন আর যা যেটি যেগুলো হয় না, কি হয়ে যায়? যেটিকে যেগুলোকে। তুলে নেন, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। জি স্যার, ওকে। কারো কোনো প্রশ্ন নাই তাহলে ইনশাল্লাহ? আচ্ছা দেখেন, আমি পেজটা সরালেই কিন্তু লেখাগুলো মুছে যাবে। তুলে নেন প্লিজ। আচ্ছা, এই যে চলে আসছি। তাহলে এবার দেখেন তো, জুনায়েদ বড়াক্ষার, জুনায়েদ একটা গাড়ি কিনলো। এই দ্যাট মানে কি? যেটি। এই যেটা মানে কোনটা দাদা? গাড়িটা। আচ্ছা, which was imported from জাপান। তাহলে এখানে বাক্য দুইটা আছে, দুইটা বাক্য কি কি আমাদেরকে সাবিনা বলবেন। বলেন সাবিনা, এখানে দুটো বাক্য আছে, বাক্য দুইটা কি কি? আচ্ছা রমজান আলী বলেন, দুইটা বাক্য আছে, বাক্য দুইটা কি কি? প্রথমটা হচ্ছে জুনাইদ বট একার, এরপর হচ্ছে ওয়াজ, বাকি ডেটের পর হলো না। প্রথম বাক্যটা হচ্ছে জুনায়েদ বড় কার, দ্বিতীয় বাক্যটা হচ্ছে এ কার ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান। এই যে দুইটা বাক্য, আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো কে? দ্যাট। চাইলে আমি এখানে হুইচও লিখতে পারতাম। তাহলে যে রিলেটেড করে তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে, কাকে নির্দেশ করছে? এটার নাম অ্যান্টাসিড প্লাস নাকি অ্যান্টিসিডেন্ট? হ্যাঁ, এটা আবার অ্যান্টাসিড প্যারাসিটামল বললেন না। হ্যাঁ, তাহলে বাবা এতটুকু বোঝা গেছে কি না? প্লিজ বলে ফেলেন। আলহামদুলিল্লাহ, টু। তাহলে আসেন, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কি জিনিস? এই যে আমি বলেছিলাম, এরাই হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আবার তিন রকমের হয়: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। এ দেখেন, সাবজেক্টিভ যদি থাকে ব্যক্তির জন্য, সাবজেক্টিভ হিসাবে কি বসে? খু। বাংলা কি? যে, যারা, যিনি। ব্যক্তির জন্য অবজেক্টিভ হয় হুম, বাংলা হচ্ছে যাকে, যাদেরকে। ব্যক্তির জন্য পজেসিভ হয় হুজ, যার বাংলা হলো যার অথবা যাদের। ব্যক্তির ক্ষেত্রে কখনোই রিলেটিভ অ্যাডভার্ব হয় না, বস্তুর ক্ষেত্রে কখনো রিলেটিভ অ্যাডভার্ব হয় না। এবার আসেন বস্তুর ক্ষেত্রে, দ্যাট, হুইচ, হোয়াট। হোয়াটটাকে লিখে কেটে দিলাম, কারণ হোয়াটের ব্যবহার রেয়ার। ওকে। আচ্ছা, যদি সাবজেক্টিভ পজিশনে বসে তাহলে এগুলোর বাংলা হয় যা, যেটি, যেগুলো। আমি বারবার বলবো না, আল্লাহর ওয়াস্তে একটু তুলে নিয়েন। আর যদি অবজেক্টিভ পজিশনে বসে তাহলে বাংলা হয় যেটিকে। ভাই মাথায় রাখবেন, অবজেক্টিভ মানে একটা কয়কারে কে যুক্ত হয়। আই নো রানা, আমি রানা চিনি নাকি রানা কে চিনি? হ্যাঁ, তাহলে অবজেক্টিভ পজিশনে সবসময় কে যুক্ত হয়? যেটিকে, যেগুলোকে। আর এটার বাংলা হলো যেটির অথবা যেগুলোর। এবার দেখেন, যদি স্থান থাকে, খেয়াল করেন, স্থানের ক্ষেত্রে ওই লেখা। বলেন তো ওই মানে কি? মকসেদ ভাই বলেন। দ্যাট, হুইচ, এই ওই মানে হচ্ছে বস্তুর ক্ষেত্রে যা লিখছেন, স্থানের ক্ষেত্রে সবগুলো লিখতে পারবেন। এক্সট্রা ভাবে লিখতে পারবেন হয়ার। হয়ারের বাংলা কি? যেখানে, যে স্থানে। যদি সময় বোঝায় তাহলে ওই মানে বস্তুর জন্য যা লিখছেন সব, প্লাস ওয়েন মানে যখন। যদি কজ বা রিজন অর্থাৎ খাস বাংলা, যদি কারণ বোঝায় তাহলে বস্তুর জন্য যা লিখছি সব লিখতে পারবো, এক্সট্রা ভাবে লিখবো হয়। বাংলা হলো যে জন্য বা যে কারণে। ভাই আমাকে কিছু মুখস্থ করে দেন বা না দেন, ব্যক্তিবাচকটা একদম ঠাড়া মুখস্থ দেন।
কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্লিজ। আচ্ছা, মুখস্থ হয়ে গেলে যার হবে সে বলবেন যে ভাই হয়ে গেছে, হ্যাঁ, বা স্যার হয়ে গেছে। হয়েছে কার কার? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু পরের পেজে গিয়ে জিজ্ঞেস করবো, বলতে না পারলে খবর আছে। আচ্ছা, আসেন তাহলে এখন আমরা দেখব যে ব্যক্তিবাচক নাউনের জন্য কিভাবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। মনোযোগ সহকারে দেখেন। ধরে নেন একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটাকে কি বলা হবে? অ্যান্টিসিডেন্ট। তাহলে ব্যক্তির পরে আমরা কি কি লিখতে পারবো? কি কি লিখতে পারবো? হু। বলেন তো, হু কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে প্লাস আদার্স। হুম কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? আচ্ছা, অবজেক্টের পরে কখনো সরাসরি ভার্ব লেখা যায়? অবজেক্টের পরে কি ভার্ব লেখা যায়? না, যায় না। আপনি কি কখনো বলবেন যে সুমন ভাই মি ইট রাইস? জীবনে বলবেন? বলা সম্ভব? সম্ভব না। কেন বলতে পারবেন না? কারণ মি তো অবজেক্ট, অবজেক্টের পরে কখনোই ভার্ব লেখা যায় না। দেখেন, হুম যেহেতু অবজেক্টিভ ফর্ম, তাই আপনাকে এই যে অ্যান্টিসিডেন্ট, যেটা অ্যান্টিসিডেন্ট নয় এমন একটা সাবজেক্ট এনে এরপরে ভার্ব লিখতে হবে। আর হুসটা কি ফর্ম বলেন তো? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পজেসিভ? আচ্ছা, আপনি কি কখনো বলতে পারবেন যে ভাই মাই উইল গো? বলা যাবে? মাই উইল গো বলা যাবে? কেন যাবে না বলেন? কারণ ভার্বের সামনে সাবজেক্টিভ বসে। মাই কি সাবজেক্টিভ না পজেসিভ? পজেসিভের পরে আপনাকে একটা অবশ্যই নাউন নিতে হবে। তাহলে আমরা কি নিতে পারি? মাই ব্রাদার উইল গো। এবার বাক্যটা ঠিক আছে কিনা বলেন? তাহলে এবার বলেন তো, হুজ কি সাবজেক্টিভ, অবজেক্টিভ না পজেসিভ? এইখানে পজেসিভের পরে যেভাবে নাউন নিছেন, এইখানেও পজেসিভের পরে কি নিতে হবে? হ্যাঁ, তবে এই নাউনটা অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত হবে। অ্যান্টিসিডেন্ট কোনটা? বুঝতে পারছেন তো ভাই? তারপরে ভার্ব প্লাস আদার্স। তাহলে আসেন আমি একটা বাক্য লিখে দেই, দেখেন আপনারা বোঝেন কিনা। আমি একটা বাক্য লিখে দিচ্ছি, হ্যাঁ, আপনারা দেখেন এটা বোঝা যায় কিনা। ধরেন আমি লিখলাম আই স আ বয়। বলেন তো, বয় ব্যক্তি না বস্তু? তাহলে আমি এই ব্যক্তির জন্য তিনটা জিনিস লিখতে পারবো ভাইজান। এক নম্বরে হু লিখতে পারবো, দুই নম্বরে হুম লিখতে পারবো, আর তিন নম্বরে হুজ লিখতে পারবো। হু লিখলে আমাকে হু এর পরে কি লিখতে হবে? ভার্ব। তাহলে আমি বলতে পারি আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখলাম, হু ওয়াজ টল, যে ছিল লম্বা। হয়েছে কিনা বাক্যটা? এবার হুম লিখলে আমাকে কি করতে হবে? অ্যান্টিসিডেন্ট কোনটা? ব্যক্তিটা। এই বাক্যে অ্যান্টিসিডেন্ট কোনটা? তাহলে আমি এখানে হুমের পরে একটা সাবজেক্ট দিব, এই বয় ছাড়া যে কাউরে নেওয়া যাবে। তাহলে আমি বলতে পারি আই স আ বয়, আমি একটা ছেলেরে দেখলাম, হুম যাকে ধরেন আমি একটা সাবজেক্ট নিলাম সাবিনা। এখন বলেন তো, সাবিনা মানে কি ছেলেটা? না। তাহলে অ্যান্টিসিডেন্ট নয় এমন একটা সাবজেক্ট দিছি কিনা আমরা? এবার আমরা একটা ভার্ব নিব, লাভস ভেরি মাচ। সাউন্ড অফ করেন ভাই, কার যেন আওয়াজ আসতেছে, প্লিজ সাইড থেকে আওয়াজ আসতেছে। তাহলে দেখেন আই স আ বয়, আমি একটা ছেলেরে দেখলাম যাকে সাবিনা অনেক ভালোবাসে। আচ্ছা, এবার হুজ। হুজ মানে কি? যার। বলেন তো, যার মানে কার? আমার নাকি এই পোলাডার? ছেলের। তাহলে আমাকে হুজ লিখলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত নাউন লিখতে হবে। তাহলে আমি বলতে পারি আই স আ বয় হুজ আইজ, মানে কি ভাই? যার চোখ। বলেন তো, এই চোখ কি আমার, এই ছেলেটার নাকি সাবিনার?
তাহলে দেখেন তো অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত নাউন আসছে, আসছে। এবার আমার লিখতে হবে কি, ভার্ব। তাহলে আমি বলতে পারি কি না, আই স আ বয় হুজ আইজ আর নাইস। আমি একটা ছেলেরে দেখলাম যার চোখ চমৎকার, সুন্দর। ডান। দেখেন, খেয়াল করেন, প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এবার আসেন, স্ট্রাকচার দেখছেন, এবার দেখেন তো। আই মেট রূপা, রানা মেট রূপা, রানা রূপার সাথে দেখা করলো। হু লিভস ইন মিরপুর, বাক্য হয়েছে কিনা? আচ্ছা, হুম, হুম লিখলে রূপা ছাড়া যে কাউরে লেখা যাবে। রানা রূপার সাথে দেখা করলো। হুম, যাকে। হিমু, দেখেন তো হিমু মানে কি রূপা? না, মেট ইয়েস্টারডে। এরপর দেখেন হুজ, হুজের বাংলা কি? জার। জার মানে কার? রূপার। তাহলে বাপটা কার, রূপার নাকি হিমুর? না বুঝলে বলেন। ওয়াসিকুর রহমান ভাই, মকসুদুল ভাই, আপনাদের ওই দিক থেকে অনেক আওয়াজ আসতেছে। আপনারা মাইক্রোফোনটা অন করে পাশে কারোর সাথে কথা বলবেন না প্লিজ। আচ্ছা, আল্লাহ মালুম আপনারা কি বুঝছেন। এইবার বলেন, এই যে 13 নম্বর কোশ্চেন থেকে যেটা দেখতেছেন, এই প্রশ্নগুলোই বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আরেকটু জানতে লিখে নিচ্ছিলাম। এটা লিখছেন ভাই? স্যার ওই যে রানা মিট রূপা। ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার বলেন এটা কি হবে? জাহিদ ভাই বলেন। জি স্যার। উত্তর কি মনে হয় আপনার কাছে? জাহিদ না পারলে ওয়াসিকুর রহমান ভাই বলবেন। স্যার হুজ। এই তো সাব্বাস, হুজ বলছেন না ভাই? আচ্ছা, হুজ হবে না, আমরা কেটে দিলাম। ভুলে গেছেন আপনি, হুজ একটা কি জিনিস? পজেসিভ, যার পরে নাউন থাকে। এখন বলেন, আই একটা নাউন, তাই না? না প্রোনাউন? স্যার প্রোনাউন। তাহলে হুজ জীবনে হবে না। এবার আসেন, আমাকে একটু দেখেন তো, এদিকে খেয়াল করেন। বিলিভ একটা কি? ভার্ব। আই তাহলে কি? সাবজেক্ট। তাহলে ভার্বের জন্য সাবজেক্ট চলে আসছে, পজিটিভ হওয়ার সুযোগ নাই। তাহলে এখন বলেন তো, আপনি কি এখানে হু লিখতে পারবেন? পারবেন না। কেন পারবেন না জানেন? কেন পারবেন না? কারণ এখানে যদি ভার্ব থাকতো তাহলে আমরা সাবজেক্টিভ লিখতাম। এখানে ভার্বের সাবজেক্ট অলরেডি চলে আসছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে হোম। বুঝেন নাই কে বলেন? শি ইজ দ্য লেডি, সে হচ্ছে সেই মহিলা, হুম আই বিলিভ, যাকে আমি বিশ্বাস করি। এ দেখেন, হুমের বাংলা কি? যাকে। হুয়ের বাংলা কি? যে। হুজের বাংলা কি? যার। আর হোয়াট তো বস্তুর ক্ষেত্রে, এটা জীবনেও আসবে না লেডির পরে। তাহলে কোনটা নেবেন দেখেন তো। আপনি কি বলবেন সে হচ্ছে সেই মহিলা যে আমি বিশ্বাস করি, নাকি যাকে আমি বিশ্বাস করি? আচ্ছা বলেন তো, হু কেন লেখা যাবে না? হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্মের পরে ভার্ব বসে। আই কি ভার্ব? আই কি ভার্ব? তাহলে আপনি কিভাবে হু লিখবেন? তাহলে হু হবে না, হুজও হবে না, হবে কি? হুম। হুম হবে। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন এটা কি হবে? এটা যে পারবেন সে বস।
ধন্যবাদ। হোম বলছেন কে? মকসেদ ভাই, জি ধন্যবাদ। হয় নাই, আবার ট্রাই করেন। উত্তর কি? এখন বলতে পারেন ভাই আগের সেন্টেন্স তো এরকম ছিল, আই বিলিভ, তাই না? এখানেও তো আই বিলিভ আছে, তাই তো? আচ্ছা, খেয়াল করেন, এখানে বিলিভ কি? ভার্ব। আই কি? সাবজেক্ট। তাহলে একটা ভার্বের জন্য সাবজেক্ট কয়টা লাগে? একটা। তাহলে এখানে আর সাবজেক্ট নেওয়া যাবে না, তাই আমরা নিয়েছিলাম অবজেক্ট। বুঝা যাচ্ছে তো? আরে পোলা পাইনি এমন খেয়ালই করে না। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ ভুলে গেছেন? আই, মি, মাই ভুলে গেছেন? না স্যার, ভুলে গেছেন? তাহলে এবার বলেন, হু কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? হুম কি? হুজ কি? আমি না বললাম মুখস্থ করেন, আপনারা মুখস্থ করেন নাই কি জন্য? এই জন্য তো বাস খাইতেছেন। তাহলে খেয়াল করেন, ভার্বের আগে সাবজেক্টিভ বসে অলরেডি সাবজেক্ট চলে আসছে, তাহলে এখানে আর সাবজেক্ট লেখার সুযোগ নাই, তাই আমি কি লিখছি? অবজেক্ট। অবজেক্ট। এবার পরের উদাহরণে আসেন, বাসটা পোলাবেন খায় কোন জায়গায় দেখেন। বিলিভ একটা কি? সামনে সাবজেক্ট আছে কিনা? আবার ক্যান একটা ভার্ব আসছে কিনা? তাহলে এই ভার্বের জন্য আরেকটা সাবজেক্ট লাগবে না? ধরে নেন আপনি এটাও বুঝেন নাই, তাহলে একটা কাজ করেন, মনে মনে আই বিলিভটারে কেটে দেন, কেটে দিয়ে সামনে নিয়ে যান। এবার বলেন কি হবে? আই বিলিভ শি ইজ দ্য লেডি হুম নাকি হু ক্যান? এবার বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এইবার বুঝছেন। এখন আপনাকে তো আর এইভাবে দিবে না যে আই বিলিভ তো সামনে দিবে না, তাহলে তো আপনি বাস খাবেন। হ্যাঁ, সামনে তো দিবে না। আপনাকে দেখতে হবে এখানে সাবজেক্ট আছে কয়টা, অথবা ভার্ব আছে কয়টা। ভার্ব যদি থাকে দুইটা, সাবজেক্ট কি একটা থাকবে? থাকবে না। তাহলে দেখেন, বিলিভ ভার্বের জন্য সাবজেক্ট কি আসছে? আই। তাহলে ক্যান হেল্প ভার্বের জন্য একটা সাবজেক্ট লাগবে না? সেটা হচ্ছে হু। মূলত উত্তরটা হচ্ছে এখানে হু। আমি জানি না আপনারা বুঝছেন কিনা। এবার বলেন 15 নম্বরটা। ভাত থাকবে না, দুটো সাবজেক্ট লাগবে। দুইটা ভার্ব থাকলে দুইটা সাবজেক্ট লাগবে। তিনটা তিনটা কখনো থাকবে না তো। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট না, ফাইনাইট ভার্ব। তিনটা থাকলে তিনটা থাকবে, অসুবিধা কি? যেমন আপনি বলতে পারেন, দেখেন আমি একটা বাক্য দেখাই। ইফ she proposed me, প্রপোজ ভার্বের জন্য সাবজেক্ট করা পাইছেন? একটা। ইফ শি প্রপোজড মি, যদি সে আমার প্রস্তাব দিত, আই কুড ম্যারি হার, আমি তারে বিয়ে করতে পারতাম। এই যে কুড ম্যারি ভার্বের সাবজেক্ট কোনটা? আই। অ্যান্ড উই কুড লিভ হ্যাপিলি। এবার কুড লিভ ভার্বের সাবজেক্ট কোনটা? ওই তাহলে একটা একটা করে ভার্বের জন্য একটা করে সাবজেক্ট আসতেছে। এখন বাক্যটা বাংলা কি? সে যদি আমাকে প্রস্তাব দিত, আমি তাকে বিয়ে করতাম এবং আমরা সুখে শান্তিতে বাস করতে পারতাম। তাহলে একবার সি, একবার আই, একবার উই। তিনটা কেন, পাঁচটাও আসতে পারে, এটা বাক্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইবার বলেন, এইবার বলেন 15 নম্বরে কি হবে? এই তো সাব্বাস, এতক্ষণে ধরতে পারছেন। যাকে, যে, যার মিলান তো। সে হচ্ছে সেই মহিলা যাকে বাবা ফ্যাক্টরিতে কাজ করে, নাকি যে বাবা ফ্যাক্টরিতে কাজ করে, নাকি যার বাবা ফ্যাক্টরিতে কাজ করে? এই যে নর্মাল বিষয় হয়ে গেছে। এইবার 16 নাম্বার, দেখি আমাদের কোন ভাই এটাকে কোপা সামসু কোপায় দিতে পারেন। এখানে কম হবে। স্যার অবজেক্ট হবে স্যার।
এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, আবারও বাস খাওয়ার জন্য আপনাদেরকে স্বাগতম। এই বাক্যে ভার্ব কয়টা? এই পোলাপাইন.com, পোলাপাইন.com না বেশি, ভার্ব কয়টা? হ্যাঁ, এ মনি জীবনে শুনছেন উই একটা কি সাবজেক্ট, এর জন্য ভার্ব কি আসছে? থিঙ্ক। উই এর পরে জীবনে ইজ বসে, তাহলে ইজ একটা ভার্ব না? ইজ একটা ভার্ব না? তো ভার্বের জন্য সাবজেক্ট। হু ইজ এই জায়গাটাতে পোলাপান নিয়মিত বাস খায়। আচ্ছা আমি আবারও বলি, মনে মনে উই থিঙ্কটাকে মনে করেন এখানে নাই, তাহলে আপনি কি লিখতেন? রানা ইজ দ্য পারসন হু ইজ রেসপন্সিবল লিখতেন কিনা? জি স্যার। আচ্ছা এরকম আমি আর দুইটা বাক্য লিখে দিই, ঠিক আছে? আপনারা দেখে এবার মিলাইতে পারেন কিনা। স্যার আপনি ধরাই দিলে তো মনে পড়তেছে। ভাই সহজ কথা, যতগুলো সাবজেক্ট ততগুলো ভার্ব, যতগুলো ভার্ব ততগুলো সাবজেক্ট। জি স্যার। ওকে, আচ্ছা আমি দুইটা বাক্য লিখে দিই। বুঝা গেছে তো দাদা? আচ্ছা আসেন তাহলে আমি একটা বাক্য আপনাদেরকে দেই। I am the only person dash they thought I am the only person dash they thought was এবার করেন, এবার না পারলে খবর আছে। প্রথমটাতে হবে যে প্রথমটাতে হবে হু, হুম হবে, দ্বিতীয়টাতে হচ্ছে যে হু। স্যার প্রথমটা অবজেক্ট হবে হুম। খেয়াল করেন, তারপরে হচ্ছে হু। এই যে সাবজেক্ট এটা কি ভার্ব, তাই তো? জি তাহলে স্যার। আমার আর সাবজেক্ট নেওয়ার সুযোগ আছে নাই, তাহলে অবজেক্ট নিব। হুম। বাংলাটা খেয়াল করেন, আমি হচ্ছি একমাত্র ব্যক্তি যাকে তারা ভাবতো, ঠিক আছে? জি স্যার। এইবার দেখেন, এই যে থট একটা ভার্ব, এর জন্য সাবজেক্ট আছে দে থট। এবার ওয়াজও তো একটা ভার্ব। আপনি কি জীবনে, এখানে আরেকটা বোঝার টেকনিক হচ্ছে, আপনি কি কখনো দে ওয়াজ বলেন নাকি দে ওয়ার বলেন? দে ওয়ার। তার মানে ওয়াজটা দের জন্য আসে না, অন্য কোনো সাবজেক্টের জন্য আসে। সেটা কি? আপনি চাইলে মনে মনে বলতে পারতেন দে থট, তারা ভেবেছিল আই এম দ্য অনলি পারসন হু ওয়াজ পুয়ার। বুঝতে পারতেছেন তো বাবা? এই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকের এডিতে কয়েকবার প্রশ্ন আসছে। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে পরীক্ষাটা হয়, এই জায়গাটা থেকে কয়েকবার কোশ্চেন আসছে। সমস্যা হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা এই জায়গাটা মার্ক করতেই পারে না। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আপনারা পারবেন। ওকে আচ্ছা, আরেকটা বাক্য দেন। আরেকটা বাক্য এখন লিখলে তো বেশি সহজ হয়ে যাবে। You were the villain dash nobody believed, guessed, could harm them. আচ্ছা ধরেন শুধু এতটুকু আছে, বলেন কি দিবেন? হ্যাঁ
কি হু না হুম? এই যে দেখেন ভার্বের আগে সাবজেক্ট হয়, নোবডি সাবজেক্ট হয়ে গেছে, তাহলে আমরা এই জায়গাটাতে লিখতাম হুম। কিন্তু আমি যদি এবার লিখি could harm them, এবার বুঝা লাইছেন এই যে ভার্বের সাবজেক্ট আয়া পড়ছে, এই যে ভার্বের জন্য একটা সাবজেক্ট লাগবে, সেটা কি হবে দাদা? হু হবে। এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। ইনশাল্লাহ ইহকালে আপনার অন্তত এই জায়গায় আর কেউ কট খাওয়াতে পারবে না। ওকে, আচ্ছা এবার দেখেন তো স্থানের ক্ষেত্রে যেন কি হয়, আর সময় হলে কি যেন হয় when, কারণ হলে কি হয় হয়। এটা মনে আছে? Now we are in the last question of today's topic. হ্যাঁ, আজকের টপিকের লাস্ট প্রশ্নে আছি আমরা, দেখি এটা আপনারা ধরতে পারেন কিনা। এই প্রশ্নটার উত্তর অধিকাংশ বইয়ে ভুল দেয়া আছে, দেখি আপনারা এই ভুলটা ধরতে পারেন কিনা। বলেন কি হবে? হ্যাঁ ভাই, বাংলাদেশের 90% বই এটাকে হুজ দিছে। আচ্ছা আপনি বলেন তো ভাই, রুম কি ব্যক্তি না বস্তু? আমার একটু পরে বলবেন যে এই লোক হচ্ছে একটা পাথর। ব্যক্তি আর বস্তুর মধ্যে পার্থক্য না বুঝলে আকাম হয়ে যাবে শোনা। তাহলে দেখেন রুম তো একটা বস্তু। আচ্ছা আপনি কোন জীবনে ব্যক্তির ক্ষেত্রে হু লিখছেন, ব্যক্তির ক্ষেত্রে হুম লিখছেন, হুজ লিখছেন, কোনোভাবে এখানে কি হু হুম হুজ আসে? তাহলে বোঝেন যে বেকুব গুলা, মানে কম করে হলে 90% বই এই কামটা করছে। এটা বোঝেন কত বড় বেকুব হইলে মানে রুমের পরে হুজ লেখে। তাহলে কি হবে? হয়ার। মনে আছে তো হয়ারের বাংলা কি বলেছিলাম? বাক্যটা খেয়াল করেন, দে স্টাডিড ইন আ রুম, তারা এমন একটা রুমে স্টাডি করলো, পড়াশোনা করলো, হয়ার যেখানে উইন্ডোজ হ্যাড নেভার বিন ওপেন্ড, যেখানে কখনোই জানালা খোলা হয় নাই। তাই তো ভাই, না বুঝেন নাই? নাকি আপনি বলবেন যে যার যার জানালা খোলা হয় না? আরে ভাই এটা কি ব্যক্তি নাকি যে আপনি যার বলবেন? হ্যাঁ, আপনি জেটির যদি বলতেন তাহলে হইতো। তাহলে কি হইতো? অফ হুইচ, তারা একটা রুমে পড়াশোনা করলো যেটির জানালা কখনোই খোলা হয় নাই। কিন্তু এখানে তো যেটির অপশনই নাই, তাহলে কি দিবেন? ওকে, দ্যাটস অল। এইবার আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক, হ্যাঁ এই জায়গাগুলো থেকে বিসিএস এ প্রশ্ন আসে না, তবে প্রাইমারিতে বা ছোটখাটো জবগুলোতে 11 থেকে 20তম গ্রেডের জবে আসতে পারে। সেটা কি জানেন? টাইপস অফ প্রোনাউন। প্রোনাউন 8 প্রকার। হ্যাঁ, এই 8 প্রকারের উইথ 4 এক্সাম্পলস ফর ইচ টাইপ। ওকে, প্রত্যেকটা প্রোনাউনের জন্য 4টা করে উদাহরণ সহ আপনারা কত প্রকার কি কি এটা মুখস্থ করবেন। এটা আমি করাই দিলাম না, এটা ছোটবেলা থেকে পড়ে আসছেন। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে সমস্যা। নেক্সট দিন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাথে আমরা ডিটারমিনার হালকা পাতলা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। হালকা পাতলা না, অনেকটাই আলোচনা করবো। প্রোনাউনের মধ্যে একটা ফ্যাক্ট আছে যেটা আপনাকে প্যারা দিবে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
ওটা আমরা অ্যাডজেক্টিভে গিয়ে শেষ করব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, সেটা আমরা অ্যাডজেক্টিভে গিয়ে শেষ করব। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাকি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্লাসে গিয়ে ওই 3টা জায়গা ক্লিয়ার হবে, কারণ ওটা আমরা একসাথে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ করবো ইনশাল্লাহ। এর মধ্যে প্রশ্ন থাকলে বলেন। তাহলে আল্লাহর ওয়াস্তে আপনাদের যে হোমওয়ার্কটা থাকলো, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই 8 প্রকারের প্রোনাউন আপনারা পড়ে নেবেন, মুখস্থ করবেন। ওকে, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমরা নেক্সট ক্লাসে। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যে হোমওয়ার্কটা দিয়েছেন স্যার, এটার সাথে কি ওই এক্সাম্পল 4টা করে? হ্যাঁ 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 হ্যাঁ, 4টা করে, যেমন আপনি পড়তেছেন সেন্টেন্স করে লিখবো। সেন্টেন্স সহ পড়ে নিয়েন, তাহলে বেটার হবে আপনার জন্য। যেমন আপনি রিলেটিভ প্রোনাউন পড়তেছেন, আপনি 4টা পড়লেন ধরে নেন কমপক্ষে, হু, হুম, হুজ, 3টা হয়ে গেছে। এবার আপনি বললেন দ্যাট, হুইচ, হোয়াট, এরকম আর কি। ওকে, আরেকটা প্রশ্ন, জি বলেন। আমাদের হবে না এই ক্লাসটার উপরে? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের উপর এক্সাম হবে, আপনাদের এক্সাম হবে। তবে স্যার এর আগেটা তো মনে হয় হয়নি স্যার। আচ্ছা, একটু লাইনে থাকেন, দাঁড়ান আমি একটু ডেকে আনি ভাইকে। হ্যাঁ, একটু লাইনে থাকেন প্লিজ। রবিল ভাই, স্টুডেন্ট কথা বলবো শেষ, কিন্তু ওই যে স্টুডেন্টরা কি যেন কথা বলতে চাচ্ছে। আপনারা একটু রবিউল স্যারের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। কারো কোনো বলার আছে? বলুন প্লিজ। স্যার আজকে যে ক্লাসটা হইলো, এই ক্লাসের উপর এক্সাম হবে না? হ্যাঁ, এক্সাম হবে অবশ্যই। আজকে আপনার কততম ক্লাস দিলেন? দ্বিতীয় ক্লাস না? দ্বিতীয় ক্লাস আজকে হয়েছে। হ্যাঁ, প্রথম ক্লাসের উপর এক্সাম হবে, একটু পরেই হবে আর কি। হ্যাঁ, গ্রুপে আপনারা সব আপডেট পাবেন, গ্রুপে সব আপডেট পাবেন ইনশাল্লাহ। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, জাহিদুল ইসলাম বলেন, কি কোশ্চেন? এই স্লাইড গুলো আমাদের দিলে একটু ভালো হতো প্রত্যেকটা ক্লাসের পরে। স্লাইডও লাগবে আপনাদের? আচ্ছা, ভালো। আমাদের লেকচার শিট আছে, বই আছে, স্যারের লেকচার আছে, এরপর স্লাইডও লাগবে না? আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নাই, দেয়া যায় কিনা ইনশাল্লাহ। আর কোনো ভাই কিছু বলবেন? আর কেউ মনে হয় কিছু বলবেন? আর মনে হয় কেউ কিছু বলবে না স্যার, ক্লাস কি শেষ হ্যাঁ, করছেন? ক্লাস শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।